আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। যে যেখান থেকেই আমাদের ক্লাস করছো সুস্থভাবে সুন্দরভাবে ক্লাসটি করতে পারছো। হালকেনস্টাইনের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা চ্যাপ্টারটির চতুর্থ লেকচার নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। মোহাম্মদ শাহপরান, পড়াশোনা করছি বুয়েটের ট্রিপল ডিপার্টমেন্টে। তো চলো শুরু করি। আজকে আমাদের চতুর্থ লেকচারের প্রথম টপিক হচ্ছে আমাদের এন্ট্রপি। তো এন্ট্রপি জিনিসটা কি, টপিকটা নিয়ে স্লাইডে যাওয়ার আগে আমি নিজ থেকে কিছু কথা বলি বা কিছু ইনসাইট নিয়ে তোমাদের সাথে কথা বলি। এন্ট্রপি জিনিসটা কিচ্ছু না, ইটস জাস্ট দ্য অ্যামাউন্ট অফ ডিসঅর্ডারনেস, অর্থাৎ বিশৃঙ্খলার পরিমাপ। তুমি একটা সিস্টেমের মধ্যে যখন তাপ শক্তি দিবে, একটা সিস্টেমের মধ্যে যখন তুমি তাপের আদান প্রদান করবে বা তাপ শক্তি দিবে বা একটু এনার্জি দিবে, তখন সিস্টেমটা কি হবে বলো তো? বিশৃঙ্খলতা সৃষ্টিত হয় বা সিস্টেমটার ভিতরে একটা ডিসঅর্ডারনেস তৈরি হয়। সিস্টেমটার ভিতরে তাপগতীয় চলকগুলো যেরকমভাবে আচরণ করতো তাপ শক্তি দেওয়ার পূর্বে, তাপ শক্তি দেওয়ার পরে সেভাবে আর আচরণ করবে না। তাদের মধ্যে একটা বিশৃঙ্খলতা দেখা দিবে। তারা চাইবে যে একটু প্রসারিত হইতে। যেমন চিন্তা করে দেখো, একটা সিস্টেমের মধ্যে গ্যাস আছে, তুমি যখন তাপ শক্তি দিবে গ্যাসগুলো প্রসারিত হতে চাইবে। তুমি চিন্তা করে দেখো বরফের মধ্যে তুমি যদি দেখো, বরফের অণুপরমাণুগুলোর মধ্যে বিশৃঙ্খলা তেমন নেই, কিন্তু মানে খুবই কনজাস্টেড অবস্থায় থাকে, খুবই আবদ্ধ অবস্থায় থাকে, একজনের সাথে একজন দৃঢ়ভাবে আবদ্ধ অবস্থায় থাকে। তুমি যখনই তার মধ্যে তাপ শক্তি দিবে, তার অণুপরমাণুগুলো আলাদা হয়ে শিথিল হতে 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 একটা সময় তারা পানিতে পরিণত হয়। এই পানির মধ্যে যখন আরো বেশি তুমি তাপ শক্তি দিতে থাকবে, দিতে 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 যখন 100 ডিগ্রি সেন্টিগ্রেড পার হয়ে যাবে, তখন এই পানিটাই বা এই পানির অণুগুলোই একটা সময় বাষ্পে পরিণত হয়। অর্থাৎ তাদের অণুপরমাণুগুলোর মধ্যে এখন আর কোনো সম্পর্ক নেই, তারা সবাই ছিন্ন বিচ্ছিন্ন বা বিশৃঙ্খল অবস্থায় বিরাজ করছে। তার মানে আমাদের একটা সিস্টেমের মধ্যে আমি তাপশক্তি দিলে সিস্টেমের মধ্যে কতটুকু বিশৃঙ্খলতা তৈরি হয়, সেই বিশৃঙ্খলতার পরিমাপটাই হচ্ছে আমাদের এন্ট্রপি। সেই বিশৃঙ্খলতার পরিমাপটাই হচ্ছে আমাদের এন্ট্রপি। আমরা এন্ট্রপির পরিবর্তন পরিমাপ করতে পারি, বাট একটা সিস্টেমের টোটাল এন্ট্রপি আমরা কখনো পরিবর্তন বা পরিমাপ করতে পারি না। আমরা জাস্ট একটা সিস্টেমের মধ্যে তাপশক্তি আদান প্রদান হলে কতটুকু এন্ট্রপির পরিবর্তন হয়, কতটুকু এন্ট্রপির পরিবর্তন সিস্টেমটা মধ্যে তাপশক্তি আদান প্রদান করলে তার মধ্যে কতটুকু এন্ট্রপির পরিবর্তন হয়, আমরা ওই জিনিসটাই শুধুমাত্র কাউন্ট করতে পারি। টোটাল এন্ট্রপি কাউন্ট করার মতো কোনো সিস্টেম বা কোনো প্রসেস আমাদের জানা নেই। একটা সিস্টেমের মধ্যে টোটাল কতটুকু এন্ট্রপি আছে। তো এই জিনিসটা হচ্ছে, আমরা যদি আমাদের পুঁথিগত সংজ্ঞা দেখি, তাহলে সেটা বলা হবে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনো সিস্টেমের যে তাপগতীয় ধর্ম বা চলরাশি ধ্রুব থাকে তাকে আমরা এন্ট্রপি বলে থাকি। তো এটা কেন বলা হয় যে রুদ্ধতাপীয় প্রসেসে আমাদের যে জিনিসটা ধ্রুব থাকে সেটা হচ্ছে তাপশক্তি। আর তাপশক্তি যদি আমি একটা সিস্টেমের মধ্যে না দিই, তাপশক্তি যদি একটা সিস্টেমের মধ্য থেকে আদান প্রদান না হয়, ডেল কিউর পরিমাণ যদি 0 হয়, তাহলে ওই সিস্টেমের জন্য বিশৃঙ্খলতার পরিমাপ, বিশৃঙ্খলতার পরিবর্তনও কিন্তু শূন্য হবে। বিশৃঙ্খলতার পরিবর্তনও কি হবে বলতো? শূন্য হবে। তার মানে আমরা বলতে পারি যে এন্ট্রপির যেই আমরা বেসিক ডেফিনেশনটা বলতে পারি যে এন্ট্রপি ইজ ইকুয়ালস টু তাপ শক্তি বাই তাপমাত্রা। অর্থাৎ যেই তাপমাত্রায় আমাদের এন্ট্রপির পরিবর্তন হয় বা যেই তাপমাত্রা আমি তাপশক্তি প্রদান করব, সেই তাপমাত্রা আর সেই তাপশক্তির অনুপাত, তাপশক্তি বা সেই তাপমাত্রার অনুপাতই হচ্ছে আমরা বলবো এন্ট্রপি। জিনিসটাকে যদি আমরা এন্ট্রপির পরিবর্তন বলতে চাই, এন্ট্রপির পরিবর্তন, সেটাকে আমরা বলতে পারি এন্ট্রপির পরিবর্তন, সেটাকে আমরা বলতে পারি তাপশক্তির পরিবর্তন বাই তাপমাত্রা। অর্থাৎ একটা সিস্টেমের মধ্যে আমি কতটুকু তাপশক্তি দিচ্ছি তার পরিবর্তন তাপশক্তির পরিবর্তন বাই তাপমাত্রা। আচ্ছা, তো এই জিনিসটাকে আমরা জেনুইনলি যে জিনিসটা দ্বারা প্রকাশ করি, তাপশক্তির পরিবর্তন বাই তাপমাত্রা। তো এন্ট্রপিকে প্রকাশ করার জন্য আমরা যেই মানে সাইনটা ব্যবহার করি সেটা হচ্ছে এস। এন্ট্রপি আমরা এস দ্বারা প্রকাশ করি, আর এন্ট্রপির পরিবর্তনকে আমরা বলতে পারবো ডিএস। তাহলে ডিএস কে আমরা লিখতে পারবো কিভাবে, দেখো তো, তাপশক্তির পরিবর্তন ডিকিউ বাই টি। অর্থাৎ যেই তাপমাত্রা আমি তাপশক্তির পরিবর্তনটা ঘটাচ্ছে সেটাকে আমরা বলতে পারবো থার্মোডিনামিক্স বা হচ্ছে এন্ট্রপির পরিবর্তন। এখন এই এন্ট্রপির পরিবর্তনটাই আসলে রুদ্ধতাপীয় প্রসেসের ক্ষেত্রে কিন্তু স্থির থাকছে। অর্থাৎ একমাত্র এই চলরাশিটা বা তাপশক্তির পরিবর্তনটা 0 হওয়ার কারণে আমাদের রুদ্ধতাপীয় প্রসেসের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তনটা শূন্য হয়। তার জন্য আমরা বলবো যে যেই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেমের যেই তাপগতীয় ধর্ম বা যেই চলরাশিটা আমাদের ফিক্স থাকবে সেই জিনিসটাকে আমরা বলবো এন্ট্রপি। তাহলে ডিএস ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি ডিকিউ বাই
টি। তো এটা একক নিয়ে যদি কথা বলি, একক কি হবে? যেহেতু উপরে হচ্ছে আমাদের কৃতকাজ বা হচ্ছে যে শক্তির একক বা শক্তির পরিবর্তনের একক, তার মানে সেটা হচ্ছে আলটিমেটলি জুল। আর নিচে হচ্ছে আমাদের তাপমাত্রার একক, তার মানে সেটা হচ্ছে কেলভিন। তার মানে আমরা ডিরেক্টলি লিখতে পারি সেটা হচ্ছে জুল পার কেলভিন। ওকে, এখন আসি এন্ট্রপি নিয়ে আমাদের আরো কিছু জিনিস, আমরা এন্ট্রপির নিয়ে একটু কথা বলি, এন্ট্রপি জিনিসটা আরেকটু ডিপ থেকে বোঝার চেষ্টা করি। যেমন আমি যেটা প্রথমে বললাম যে তোমার কাছে ধরো এখানে একটা বরফ আছে, এটা একটা বরফ, সাপোজ হচ্ছে যে এটা একটা বরফ। এখন এই বরফের মধ্যে তুমি যখন হিট দিবে, খেয়াল করো, তুমি যখন এখান থেকে বরফের মাঝে হিট দিবে, হিট দিলে কি হবে? বরফের মধ্যে আমরা জানি যে পানির পরমাণুগুলো বা পানির পরমাণুগুলো বা পানির অণুগুলো বা পানির কণাগুলো কি থাকবে বলতো? একজন আরেকজনের সাথে এত সুশৃঙ্খলভাবে আবদ্ধ থাকবে ত্রিমাত্রিক উপায়ে, যেটাকে আমরা সর্বোজ আকৃতির আকারও বলতে পারি। সেখানে এদের মধ্যে কোনো ফাঁক নেই, অর্থাৎ তারা খুবই সুশৃঙ্খল। জাস্ট চিন্তা করে দেখো যে একটা লাইনে অনেকগুলো স্টুডেন্ট বা অনেক একটা আর্মির একটা প্যারেড, সেখানে তারা সবাই সুশৃঙ্খল অবস্থানে দাঁড়িয়ে আছে, সেটাকে আমরা কি বলবো? একদম শৃঙ্খল একটা অবস্থান। কিন্তু এই বরফটার মধ্যে যখন আমি তাপ দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো, তাপ দিতে 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 যদি বরফটা গলে যায়, তখন জিনিসটা কিসে পরিণত হবে? সেটা তখন পানিতে পরিণত হবে। জাস্ট চিন্তা করে দেখো, তখন সেই জিনিসটা কিসে পরিণত হবে? পানিতে পরিণত হবে। আমার এখানে এটা পানিতে পরিণত হবে, পানিতে পরিণত হবে। এখন পানির অণুগুলোর মধ্যে যদি আমরা দেখি, পানির অণুগুলো কিন্তু এত কাছাকাছি থাকে না, তাদের মধ্যে কিন্তু হালকা স্লাইট একটু দূরত্ব থাকে, তাদের মধ্যে একটা শিথিলতা আসে, বা বলতে পারি তাদের মধ্যে এখন একটু বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, তাদের মধ্যে এখন একটু বিশৃঙ্খলার পরিমাপ আছে, তারা একটু বিশৃঙ্খল হয়েছে। কেন? কারণ আমি তাদের মধ্যে তাপ শক্তি দিয়েছি। এই পানিটাকেই এই পানিটাকেই যদি আমরা আরো বেশি পরিমাণে তাপ দেই, আমরা যদি জিনিসটাকে বাষ্পীভবনে নিয়ে যাই, বা যেটাকে আমরা বলি স্ফুটন, আমরা যদি পানিটাকে ফুটাই, একদম যদি আমরা পানিটাকে ফুটাই, যদি পানিটাকে ফুটাই, তাহলে কি হবে? এই পানিটা একদম বাষ্পে পরিণত হবে। এটা তো পানি, এটা তো পানি, এটা পরিণত হবে বাষ্পে। এই যে পানির অণুগুলো একটা এই আমাদের যে জলীয় বাষ্প আছে, জলীয় বাষ্পে রূপান্তরিত হবে। তো জলীয় বাষ্পের ক্ষেত্রে জিনিসটা কি হবে? দেখো তো, আমরা জানি যে জলীয় বাষ্পের অণু পরমাণুগুলো বা অণুগুলো কোনোভাবেই একজন আরেকজনের সাথে কানেক্টেড না, তাদের একজন আরেকজনের সাথে কোনো সম্পর্ক নেই, কোনো আন্তঃনবিক আকর্ষণ বল নেই, তাদের দূরত্ব হিউজ, একজন থেকে আরেকজনের দূরত্ব হিউজ। তাহলে এই জায়গায় আমরা বলতে পারি যে আমাদের সিস্টেমটার মধ্যে যতই আমি তাপশক্তি দিচ্ছি ততই কিন্তু তার মধ্যে বিশৃঙ্খলতার পরিমাপটা বৃদ্ধি পাচ্ছে। সিস্টেমটা আগে যতটুকু কনজাস্টেড অবস্থানে ছিল, এখন তাদের মধ্যে শিথিলতা বৃদ্ধি পেয়েছে বা বিশৃঙ্খলা বৃদ্ধি পেয়েছে। এই জিনিসটাকে আমরা বলে থাকি এন্ট্রপি। অর্থাৎ সিস্টেমের মধ্যে যখনই আমি তাপশক্তি দিব, তখনই সিস্টেমটা বিশৃঙ্খল হবে, আর সেই বিশৃঙ্খলতার পরিমাপটাই আমাদের এন্ট্রপি। এই জিনিসটা আমি একটু লিখে নেই। সিস্টেমে যখনই তাপশক্তির আদান প্রদান হয়, সিস্টেমে যখনই তাপশক্তির আদান প্রদান হয় তখনই সিস্টেমে যখনই তাপশক্তির আদান প্রদান হয় সিস্টেমে যখনই তাপশক্তির আদান প্রদান হয় তখনই সিস্টেমে বিশৃঙ্খলতার তৈরি হয়, তখনই সিস্টেমে বিশৃঙ্খলতা বৃদ্ধি পায়। তখনই সিস্টেমে বিশৃঙ্খলা বৃদ্ধি পায়। এই বিশৃঙ্খলা বৃদ্ধির পরিমাপ বা বিশৃঙ্খলার পরিমাপটাই হচ্ছে আমাদের এন্ট্রপি। বিশৃঙ্খলার পরিমাপই হচ্ছে আমাদের এন্ট্রপি। তার মানে দেখো, এখানে কিন্তু বিশৃঙ্খলা খুবই কম, এখানে বিশৃঙ্খলা কম, এখানে একটু বেশি,
এখানে একটু বেশি বিশৃঙ্খল, এখানে অনেকটা বেশি বিশৃঙ্খল। অনেকটা বেশি বিশৃঙ্খল কেন? কারণ দেখো তো, ভালো করে দেখেই বোঝা যাচ্ছে যে অণুগুলো একটাতে অনেক বেশি কনজাস্টেড, একটাতে একদম শিথিল অবস্থানে আছে, একটু শিথিল অবস্থানে, আরটাতে একদম মানে তাদের একজনের সাথে আরেকজনের কোনো সম্পর্কই নেই, এমন একটা অবস্থান ছোটাছুটি করতেছে। একটা রুমের মধ্যে ধরো সাপোজ তুমি 1000টা বাচ্চাকে ছেড়ে দিয়েছ, কি হবে? একটা বড় একটা রুমে 1000টা বাচ্চা ছেড়ে দিলে তারা তো তাদের মতো করেই দৌড়াদৌড়ি করবে, তাদেরকে তুমি কন্ট্রোল করতে পারবে না, তাদের একটা বিশৃঙ্খল অবস্থান তৈরি হবে, যেটা আমরা এই জলীয় বাষ্পের ক্ষেত্রে দেখতে পাই। আচ্ছা, এই হচ্ছে আমাদের এন্ট্রপির আলোচনা। এখন আমরা আসি ছোট্ট একটা গাণিতিক প্রবলেম দেখি, সেটা হচ্ছে যে একটি কফি কাপের তাপমাত্রা টিসি, কফির কাপ সংলগ্ন পরিবেশের তাপমাত্রা টিই ইজ ইকুয়ালস টু 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে কি বললো, যে কফির কাপ সংলগ্ন পরিবেশ, অর্থাৎ এই যে পরিবেশটা আশেপাশে যে এই যে সারাউন্ডিংসটা আছে, এই যে সারাউন্ডিংস, কাপের বাইরে যে সারাউন্ডিংসটা আছে, যে বাতাস আছে বা যে পরিবেশ আছে, সেই পরিবেশের তাপমাত্রা হচ্ছে আমাদের 25 ডিগ্রি সেন্টিগ্রেড। গরম কফির কাপ থেকে পরিবেশে 100 জুল তাপশক্তি প্রবাহিত হলে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। 100 জুল তাপশক্তি প্রবাহিত হলে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো যখন কফি কাপের তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, যখন কফি কাপের তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এটা করার আগে আমরা এন্ট্রপি নিয়ে আরো কিছু জিনিস একটু ভালো করে বুঝে আসি, তাহলে আমরা ম্যাথটা সলভ করতে পারবো বা আমাদের জন্য ইজি হবে। সেইটা হচ্ছে যে যদি একটু খেয়াল করো, যদি সিস্টেমে তাপশক্তি প্রবেশ করে, যদি সিস্টেমে তাপশক্তি প্রবেশ করে, তাহলে খেয়াল করো তো, সিস্টেমে তাপশক্তি যদি প্রবেশ করে, আমরা জানি যে সেই সিস্টেমের জন্য যে ডিকিউটা হবে, ডিকিউ হবে পজিটিভ। ডিকিউ কি হবে বলো তো? পজিটিভ। আর ডিকিউ যদি পজিটিভ হয়, আমাদের যদি সিস্টেমে তাপশক্তি প্রবেশ করে ডিকিউ যদি পজিটিভ হয়, তার মানে আমরা কি জানি, ডিকিউ যে পজিটিভ হলে আমাদের যে ডিএস এর পরিমাণটা হবে, আমরা জানি ডিএস মানে হচ্ছে তো আমাদের ডিকিউ বাই টি। তাহলে এই ডিকিউ যদি আমাদের পজিটিভ হয়, তাহলে ওভারঅল আমাদের এই ডিএসটাও কিন্তু পজিটিভ। তার মানে আমরা বলতে পারি যে যদি সিস্টেমের তাপশক্তি প্রবেশ করে, যদি সিস্টেমে তাপশক্তি প্রবেশ করে, অর্থাৎ সিস্টেমটা তাপশক্তি নিচ্ছে, আমি একটা সিস্টেমের মধ্যে তাপশক্তি প্রবেশ করাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা বলবো যে সেই সিস্টেমের জন্য এন্ট্রপির পরিবর্তন ডিএস ইজ ইকুয়ালস টু পজিটিভ। আর ওই সিস্টেমটাকে আমরা স্বতঃস্ফূর্ত সিস্টেমও বলতে পারি, বা স্বতঃস্ফূর্ত সিস্টেমের ক্ষেত্রে আমাদের বা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের এন্ট্রপি বৃদ্ধি পায়, আমরা এটাও বলতে পারি। আচ্ছা, এর পরবর্তীতে আমরা আসি, যদি সিস্টেমের তাপশক্তি হারায়, যদি সিস্টেম তাপশক্তি হারায়, যদি সিস্টেম তাপশক্তি হারায়, তখন আমরা কি জানি, তখন ডিকিউ আমরা জানি সেটা হয় কি নেগেটিভ, ডিকিউ ইজ ইকুয়ালস টু নেগেটিভ। তো ডিকিউ যদি নেগেটিভ হয়, ডিকিউ নেগেটিভ হলে অবভিয়াসলি ডিএস এর মানটা নেগেটিভ হবে। ডিকিউর মানটা কি হবে? ডিকিউ যদি নেগেটিভ হয় তাহলে অবশ্যই ডিএস এর মানটা হবে আমাদের নেগেটিভ। এটা যদি আমাদের নেগেটিভ হয়, এটাও নেগেটিভ। তার মানে আমরা বলতে পারি যে সিস্টেম যখন তাপশক্তি হারায়, তখন আমাদের যেই আমাদের যেই এন্ট্রপির পরিবর্তন সেটা হবে নেগেটিভ। এটা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হবে নেগেটিভ। আর এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, ডিএস যদি পজিটিভ হয়, অর্থাৎ একটা সিস্টেম যদি এন্ট্রপি বৃদ্ধি পায়, সেই সিস্টেমটা হচ্ছে স্বতঃস্ফূর্ত বা সেই প্রক্রিয়াটা হচ্ছে স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত। আর যদি আমাদের এন্ট্রপির পরিবর্তনটা নেগেটিভ হয়, তাহলে সেটাকে আমরা বলবো অস্বতঃস্ফূর্ত। এখন এটা কেন কেন বলছি এই কথা, যে ভাই কেন বলতেছেন আপনি স্বতঃস্ফূর্ত অস্বতঃস্ফূর্ত কেন বলতেছেন? সহজ হিসাব, জাস্ট চিন্তা করে দেখো। একটু আগে যে উদাহরণটা আমি দিলাম, জাস্ট এভাবে চিন্তা করে দেখো, একটু আগে যে উদাহরণটা আমি দিলাম, যে পানিতে, বরফ থেকে তুমি যখন পানিতে যাচ্ছ, ওয়েন ইউ আর গোয়িং টু বরফ টু পানি, মানে আমাদের আইস টু ওয়াটারে তুমি যখন যাচ্ছ, তখন
এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট যে এন্ট্রপিটা কিন্তু বাড়ছে, বিশৃঙ্খলাটা বৃদ্ধি পায়। তা বিশৃঙ্খলা যদি বৃদ্ধি পায় এক্ষেত্রে আমাদের এন্ট্রপির পরিবর্তনটা পজিটিভ। কেন? কারণ তাপ শক্তি গ্রহণ করছে। এই যে গলনের জন্য কিন্তু নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি আমাকে নিতে হয়, এই গলনের জন্য আমার যে নির্দিষ্ট তাপ শক্তি নিতে হবে সেটা কিন্তু পজিটিভ। সেটা কি হবে বলো? পজিটিভ। সেটা যদি পজিটিভ হয় তাহলে এই সিস্টেমটার জন্য বা এই অংশটুকুর জন্য আমার ডিএসটাও পজিটিভ। আর ডিএসটা পজিটিভ হওয়ার কারণেই কিন্তু আলটিমেটলি দেখো তো স্বতঃস্ফূর্তভাবে আমার এটা বিশৃঙ্খলা বৃদ্ধি পাচ্ছে। স্বতঃস্ফূর্তভাবে তুমি একটা বরফকে যদি রেখে দাও, তোমার হাতের উপর যদি বরফটাকে ধরো, সাপোজ এটা একটা বরফ রেখে দিলে কি হবে? কিছুই করা লাগবে না, এটা অটোমেটিক্যালি সিস্টেমের বাহ্যিক যে তাপ শক্তি আছে বা সিস্টেমের বা আমাদের যে সিস্টেমের বাইরে যে পরিবেশ আছে, বরফটার বাইরে যে পরিবেশ, সেই পরিবেশের তাপমাত্রা বেশি, সে বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে যখন তাপের প্রবাহ হবে, বরফটা তাপ শক্তি গ্রহণ করে অটোমেটিক্যালি সেটা গলনের জন্য পর্যাপ্ত পরিমাণ তাপ গ্রহণ করে গলিত হয়ে যাবে বা পানিতে পরিণত হবে। তার মানে আমরা কি বুঝি? যে একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন পজিটিভ হয়। তাহলে একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তনটা পজিটিভ, সে অটোমেটিক্যালি তাপটা নেয়, শোষণ করে নিয়ে নিজের ভিতরকার বিশৃঙ্খলতা বৃদ্ধি করে, যার জন্য আমরা বলতে পারি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় আমাদের এন্ট্রপির পরিবর্তনটা পজিটিভ। তো এটার জন্য আমরা উদাহরণ কি দিতে পারি এখানে? স্বতঃস্ফূর্ত মানে হচ্ছে যে আমাদের যেমন বরফ থেকে পানি, বরফ টু পানি, বরফ টু পানি। আচ্ছা, যদি নেগেটিভ হয়, নেগেটিভ কখন হতে পারে? জাস্ট থিঙ্ক অ্যাবাউট যে তুমি পানিটাকে আবার বরফ করতে চাও, তুমি এই দিক বরাবর গতিটা করতে চাও, তুমি এই দিক বরাবর একটা কাজ করতে চাও, তাহলে চিন্তা করে দেখো, পানি থেকে যখন বরফ করতে যাইবা, তুমি পানিটাকে ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে রাখলে সে অটোমেটিক্যালি এটার মধ্য থেকে যেই তাপ শক্তি আছে, তাপ শক্তিটাকে কিন্তু ফ্রিজ বের করে নিয়ে যাবে। আমরা হিমায়ক বা রেফ্রিজারেটর চ্যাপ্টারের মধ্যে দেখেছি, রেফ্রিজারেটরের কাজই হচ্ছে যে সে নিম্ন তাপাদার থেকে একটা তাপ শক্তি বের করে নেয় আর সেটাকে পরিবেশে ছেড়ে দেয়, আর বস্তুটাকে একটা নির্দিষ্ট তাপমাত্রার নিচে নিয়ে আসে। এটা আমরা পড়েছি। তার মানে আমরা যখন উল্টে প্রসেসে যাব, পানি থেকে যখন বরফে যাব, তখন আমাদের সিস্টেম থেকে আমরা তাপশক্তি নিয়ে নিব। পানি থেকে যখন আমরা বরফে যাব, তখন আমাদের সিস্টেম থেকে আমরা তাপশক্তি নিয়ে নিব। ডিকিউ হবে আমাদের তখন নেগেটিভ। ডিকিউ হবে কি বলো? নেগেটিভ। ডিকিউ নেগেটিভ মানে হচ্ছে আমাদের ডিএসটাও নেগেটিভ। আর ডিএসটা যদি নেগেটিভ হয়, তাহলে আমরা কি পড়েছি? যে সেটা একটা অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। জাস্ট থিঙ্ক অ্যাবাউট, বরফটা কিন্তু পানিটা কিন্তু অটোমেটিকলি বরফে পরিণত হচ্ছে না। পানিটা কিন্তু অটোমেটিকলি বরফে পরিণত হচ্ছে না। তুমি এটাকে জোর করে এটা থেকে এনার্জি শুষে নিচ্ছ। অটোমেটিকলি তুমি একটা পানিকে যদি আজীবন তোমার নর্মাল একটা টেম্পারেচার মানে 25°C তাপমাত্রা একটা নর্মাল পরিবেশের মধ্যে রেখে দিয়েছো, এটা কি কখনোই বরফে পরিণত হবে? জাস্ট থিঙ্ক অ্যাবাউট, কখন কি বরফে পরিণত হবে? নেভার। এটা বরফে পরিণত কোনোদিনও হবে না। একটা কোয়েশ্চেন তোমরা করতে পারো যে ভাইয়া, এই পানিকে যদি আমরা আইসল্যান্ডে রেখে দিই, আমরা একটা শীত প্রধান দেশে রেখে দিই, সেখানে তো সেটা বরফে পরিণত হবে। কিন্তু চিন্তা করে দেখো, সেখানে যে তাপমাত্রা সেটা কিন্তু আমাদের আদর্শ বা রুম টেম্পারেচারের তাপমাত্রা না। সেখানে কিন্তু অলরেডি তাপমাত্রাটা অনেক কম, 0° থেকেও নিচে চলে গেছে, জাস্ট বিকজ সেখানকার আবহাওয়াটা এমন। তো ওইটাকে আমরা আসলে স্ট্যান্ডার্ড ধরতে পারবো না। আমাদের স্ট্যান্ডার্ড একটা মেজারমেন্ট হচ্ছে যে রুম টেম্পারেচার। তুমি যদি রুম টেম্পারেচারের মধ্যে বস্তুটাকে রেখে দাও, একটা স্বাভাবিক তাপমাত্রার মধ্যে যদি পানিকে রেখে দাও, সেটা কখনোই বরফে পরিণত হবে না। আইসল্যান্ডের কেসটা একটা এক্সট্রাঅর্ডিনারি কেস, বা সেখানে হচ্ছে অটোমেটিক্যালি বা আগে থেকে আমাদের তাপমাত্রার পরিমাণটা খুবই কম। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি যে অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় আমাদের এন্ট্রপির পরিবর্তন নেগেটিভ হয়, আর সেটার একটা বড় উদাহরণ হচ্ছে আমাদের পানি থেকে যদি আমরা বরফে পরিণত করি। পানি থেকে বরফ, এই জিনিসটা। ওকে, আচ্ছা, এরপর আবার আমরা আসি আমাদের এই সিস্টেমটার জন্য কি করতে পারি। আমাদের ম্যাটটার জন্য বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট কফি কাপের তাপমাত্রা, কফি কাপের তাপমাত্রা দেওয়া আছে, পরিবেশের তাপমাত্রা দেওয়া আছে, আর এখানে আদান প্রদানকৃত শক্তির পরিমাণ দেওয়া আছে। তাহলে আমার এন্ট্রপির পরিবর্তন ডেলএস বের করতে বলেছে, ডেলএস বা ডিএস যেটাই বলি আমরা। তো এই ডেলএসটাকে যদি আমরা বের করতে চাই, প্রথমত এই ডেলএসটা বের করতে হলে আমাদের দুইটা পদ্ধতিতে বের করতে হবে বা দুইটা ডেলএস বের করতে হবে। একটা হচ্ছে কফি কাপ থেকে কতটুকু তাপ বের হয়ে গেছে সেটার জন্য ডেলএস বা কফি কাপের পরিবর্তিত এন্ট্রপি, আরেকটা হচ্ছে পরিবেশ কতটুকু তাপ শক্তি শোষণ করেছে সেটার এন্ট্রপি। আমরা এই দুইটাকে বিয়োগ করব। এই দুটোকে বিয়োগ করলে আমরা টোটাল এন্ট্রপির পরিবর্তনটা পেয়ে যাব। এখানে আমাদেরকে কি জানতে চাওয়া হয়েছে দেখো, এন্ট্রপির পরিবর্তন মানে টোটাল এন্ট্রপির পরিবর্তন, পুরো সিস্টেমটার মধ্যে এন্ট্রপির পরিবর্তন। তাহলে পুরো সিস্টেমটার মধ্যে এন্ট্রপির পরিবর্তন আমরা কি বলতে পারি? যে ডেলএসটাকে আমরা কি বলতে পারি? দেখো, ডেলএসটাকে আমরা বলতে পারি যে পরিবেশের জন্য, সেটাকে আমরা বলতে পারি ΔS1। আরেকটা আমরা বলতে পারি কাপের জন্য, সেটাকে আমরা বলতে পারি ΔS2। ওকে,
এখন আমরা জানি পরিবেশের জন্য কিভাবে করতে পারি। দেখো পরিবেশ তাপশক্তি কতটুকু নিচ্ছে, এই যে কফি কাপ থেকে তাপশক্তি বের হয়ে যাচ্ছে 100 জুল। তাহলে পরিবেশ থেকে কাপ থেকে পরিবেশ 100 জুল তাপশক্তি কিন্তু গ্রহণ করতেছে। পরিবেশ কিন্তু তাপশক্তি 100 জুল গ্রহণ করছে। তার মানে সেক্ষেত্রে আমরা পরিবেশের যে এন্ট্রপি লিখবো, আমরা যদি এখানে লিখি পরিবেশের হচ্ছে এখানে ডেল কিউ বাই টি বা টি এনভায়রনমেন্ট দেয়া, আর এখানে আমরা বলবো এটাকে প্লাস, এটা হচ্ছে আমাদের একই তাপশক্তি, কিন্তু একই সেম অ্যামাউন্ট অফ তাপশক্তি কিন্তু আমাদের কফি কাপও ছেড়ে দিচ্ছে। তো সেটাই আমাদের এক্ষেত্রে হয়ে যাবে। আচ্ছা এখানে আমরা এটা দেই, এটাকে আমরা কফি কাপ কি নাম দেওয়া আছে, সি, আমরা সি দেই। আচ্ছা ভেরি গুড। এখন জাস্ট থিঙ্ক অ্যাবাউট যে এখানে আমরা করবো কি, মানটা কিভাবে বসাবো। দেখো জাস্ট চিন্তা করে দেখো যে কফি কাপ থেকে 100 জুল পরিমাণ তাপশক্তি পরিবেশে যাচ্ছে, কফি কাপ থেকে 100 জুল পরিমাণ তাপশক্তি পরিবেশে যাচ্ছে, অর্থাৎ পরিবেশ 100 জুল তাপশক্তি গ্রহণ করছে। পরিবেশ কফি কাপ থেকে 100 জুল তাপশক্তি বের করে নিয়ে আসতেছে। তো বের করে নিয়ে আসলে জিনিসটা কি হবে, সেটা হবে পজিটিভ, মানে সিস্টেমটা বা পরিবেশটা তাপশক্তি শোষণ করতেছে। আমরা বলেছি যে যদি তাপশক্তি কেউ শোষণ করে, তার জন্য যদি আমি এন্ট্রপি পরিমাপ করতে যাই, সেটা হবে পজিটিভ। পরিবেশ যেহেতু তাপশক্তি নিচ্ছে, আমি তার এন্ট্রপি পরিমাপ করছি, তার মানে সেটা হবে পজিটিভ। তাহলে আমরা এখানে লিখতে পারি সেটা হচ্ছে পজিটিভ 100 জুল। আর তাপমাত্রা কত আমাদের 25 ডিগ্রি সেন্টিগ্রেড, বা যেটাকে আমরা বলতে পারি 298 কেলভিন। এটা আমাদের প্রথমটার জন্য, আমাদের প্রথম কেস। সেকেন্ড কেস আমরা যদি দেখি, এবার আসি আমরা কফি কাপের জন্য যে তাপ শক্তির পরিবর্তন, সেটা কি পজিটিভ হবে? জাস্ট একটু চিন্তা করে দেখো, সেটা কি পজিটিভ না নেগেটিভ। আমি যদি তোমাদেরকে কোশ্চেন ছুড়ে দিই, তোমরা পজ করে জাস্ট 2 মিনিট চিন্তা করে দেখো যে কফি কাপের জন্য যে ডেল কিউর পরিমাণটা, সেটা কি পজিটিভ নাকি নেগেটিভ। জাস্ট একটু পজ করে চিন্তা করো। অ্যান্সারটা হচ্ছে নেগেটিভ। জাস্ট থিঙ্ক অ্যাবাউট যে কফি কাপ থেকে তাপশক্তি বের হয়ে যাচ্ছে। তুমি নর্মালি চিন্তা করে দেখো, তোমরা যখন চা কফি খাও, কিছুক্ষণ রেখে দিলেই, তুমি চাচ্ছ যে মানে কিছুক্ষণ পরে খাবা, তুমি যদি রেখে দাও, কিছুক্ষণ পরেই অটোমেটিকলি দেখবে যে সেই চা বা কফি একদম ঠান্ডা হয়ে গেছে। কেন ঠান্ডা হয়? বিকজ সে পরিবেশের সাথে তাপশক্তির আদান প্রদান করছে, সে পরিবেশের তাপটাকে রিলিজ করছে, ছেড়ে দিচ্ছে, বর্জন করছে। তো একটা সিস্টেম যদি তাপশক্তি বর্জন করে, রিলিজ করে, সেটার ক্ষেত্রে আমরা জানি যে ডেল কিউর মানটা নেগেটিভ হবে। তার মানে এই ক্ষেত্রে সে একই পরিমাণ শক্তি, বাট সেটা সে কি করছে বলতো, ছেড়ে দিচ্ছে, যার জন্য আমরা লিখছি -100। আর তার তাপমাত্রা কত? কফি কাপের তাপমাত্রা যখন 100 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে সেটা হচ্ছে 373 কেলভিন। 373 কেলভিন। তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা যদি মানটা বের করতে চাই বা ভ্যালুটা বের করতে চাই, তাহলে যে জিনিসটা আমরা পাবো সেটা হচ্ছে 100/298 মাইনাস 100/373। এখানে আমরা পাবো পজিটিভ 0.0674 জুল পার কেলভিন। এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার। এরপর আমরা আসি, যখন বলা হচ্ছে যে কফি কাপের তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, আমরা তখন কিভাবে করতে পারি? কফি কাপের তাপমাত্রা যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তখন কিভাবে করতে পারি? আচ্ছা ওকে, আচ্ছা তাহলে এখন আমরা এটার জন্য যদি সলভ করি, ওকে আমরা পরের ম্যাথটার জন্য সলভ করি। সেম ম্যাথ যেহেতু আমাদের একই স্লাইডে, আমরা পরের ম্যাথটা সলভ করি। দেখো পরের ম্যাথটা সলভ করি। দেখো এখন আমাদের বলা হচ্ছে নেক্সট হচ্ছে কফি কাপের তাপমাত্রা যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে এটার জন্য আমাদের সেম হিসাব, আমরা হচ্ছে যে ডেলএসটা বের করব। তো ডেলএস ইজ ইকুয়াল টু কি হবে, আমাদের দুইটার যোগফল, দুইটার সামেশন, একটা হচ্ছে ডেলএস1, একটা হচ্ছে ডেলএস2, একটা হচ্ছে পরিবেশ, একটা হচ্ছে কফি কাপ। তো পরিবেশের জন্য যদি দেখি, পরিবেশের জন্য আমাদের একই ডেল কিউ ই বাই টিই, আর এটাকে আমরা লিখতে পারবো প্লাস ডেল কিউ সি বাই টিসি। এখন একটু লক্ষ্য করে দেখো, এই জায়গায় আমাদের একটু চেঞ্জ আসতেছে। আমাদের টিসির মানটা কিন্তু চেঞ্জ হয়েছে, সেটাকে আমরা প্রাইম দিয়ে ধরো ডিনোট করলাম, সেটা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে আমরা লিখতে পারি কত, দেখো এখানে আমরা লিখতে পারি 100 জুল, পজিটিভ 100 জুল বাই হচ্ছে 298 কেলভিন। এখানে আমরা নেগেটিভ 100 জুল বাই হচ্ছে একই 298 কেলভিন। তার মানে দুইটা জিনিস সেম, বা দুইটা সেম মান বিয়োগ করলে আমাদের আলটিমেটলি যোগ বিয়োগ করলে মান আসবে 0 জুল পার কেলভিন। অর্থাৎ এখানে আমাদের এন্ট্রপির পরিবর্তনটা হচ্ছে 0। এখানে আমাদের এন্ট্রপির পরিবর্তনটা হচ্ছে 0। এর পরবর্তীতে বলা হচ্ছে
এর পরবর্তীতে বলা হয় যে কফি কাপের তাপমাত্রা যদি 5 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তখন আমাদের সিস্টেমটা কি হবে বা তখন আমাদের এন্ট্রপির পরিবর্তনটা কত সেটা বের করব। তো সেটার জন্য একই হিসাব আমরা আবারও ডেল এসটাকে পূর্ববর্তী হিসাবে আমরা দুইটা ভাগে ভাগ করে নিব। একটা হচ্ছে ডেল এস ই, বা আমরা এখানে 1 2 না দিয়ে আমরা এখানে ই আর সি দিলে সবসময় আমাদের জন্য বেটার, যে একটা হচ্ছে পরিবেশের জন্য আমার এন্ট্রপির পরিবর্তন, একটা হচ্ছে কফি কাপের জন্য এন্ট্রপির পরিবর্তন। তাহলে ডেল ই আর ডেল এস ই আর একটা হচ্ছে ডেল এস সি। তাহলে এখন দেখি আমাদের ডেল এস ই যেটা, সেটা হচ্ছে একইভাবে আমাদের 100 জুল পজিটিভ তাপশক্তি সে গ্রহণ করতেছে, বাট তার তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি, সেটা 25 ডিগ্রি সেন্টিগ্রেডই আছে, তার মানে 298। আর এখানে হচ্ছে এটা নেগেটিভ 100 জুল, বাট এখানে আমাদের যে কফি কাপের তাপমাত্রা সেটা হয়ে গেছে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, বা সেটাকে আমরা বলতে পারি 278 কেলভিন। তাহলে আবার এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের মানটা কি আসে একটু দেখি। 100/298 মাইনাস 100/278, তার মানে এখানে আমাদের আলটিমেটলি দাঁড়াচ্ছে -0.02414 জুল পার কেলভিন। তাহলে জাস্ট একটা জিনিস একটু খেয়াল করে দেখো, এখানে এন্ট্রপির পরিবর্তনটা নেগেটিভ আসছে, তার মানে কি যদি 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমি পুরো প্রসেসটা চিন্তা করি যে এখানে আমার এন্ট্রপির পরিবর্তন হবে, আমি তাপশক্তি বের করে নিব, এই প্রসেসটা আসলে কখনোই স্বতঃস্ফূর্ত না, এটা অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। কারণ অলরেডি জাস্ট এমনিতেই চিন্তা করে দেখো যে পরিবেশের তাপমাত্রা 25, কাফের তাপমাত্রা 5, তার মানে কি পরিবেশ থেকে কাফের মধ্যে আমাদের তাপশক্তিটা যাচ্ছে উল্টা দিকে, আমাদের প্রবাহটা হবে উল্টা, সেটা হচ্ছে অস্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্তভাবে সেখান থেকে তাপ বের হচ্ছে না, আমাদেরকে অস্বতঃস্ফূর্তভাবে সেখান থেকে তাপশক্তি বের করতে হবে, বা এটার উল্টা কথা হচ্ছে, বা এটাকে আমরা বলতে পারি যে আমি সেই সিস্টেমের মধ্যে উল্টা তাপশক্তি দিচ্ছি, 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপশক্তির প্রবাহ যাচ্ছে। ওকে ফাইন, এখানে হচ্ছে আমাদের এন্ট্রপির একটা ম্যাথ আমরা করলাম। এখন আমরা আসি পদার্থের ভৌত অবস্থা পরিবর্তনে এন্ট্রপির পরিবর্তন। তো পদার্থের ভৌত অবস্থা মানে কি, পদার্থের গলন আর হচ্ছে পদার্থের বাষ্পীভবন। তো আমরা জানি যে গলন যখন হয়, পদার্থের গলন যখন হয় তখন পদার্থ থেকে কোথায় যায়, তখন পদার্থ কঠিন থেকে তরলে ট্রানজিট হয়, কঠিন থেকে তরলে পদার্থটা ট্রানজিট হয়। এখানে আমাদের বলি মাঝখানে যে প্রসেসটা কাজ করে সেটাকে আমরা বলি গলন। এখন একটা জিনিস একটু খেয়াল করো, কঠিন থেকে তরলে যাওয়ার জন্য আমাদের যে গলনের কনসেপ্ট বা গলনের জন্য যে তাপশক্তির পরিবর্তন বা যে তাপশক্তির প্রয়োজন হয় সেটা আমরা জানি। সেই গলনের জন্য যে তাপশক্তির পরিবর্তন হয় সেই তাপশক্তির মানটা হচ্ছে dq ইজ ইকুয়ালস টু mLf। এটা আমরা 9 10 পড়ে এসেছিলাম যে তাপশক্তির পরিবর্তন যখন কঠিন থেকে তরলে যাবে বা পদার্থের অবস্থার পরিবর্তন করবে কঠিন থেকে তরলে, সেখানে আমাদের তাপশক্তির পরিবর্তন হবে বস্তুর ভর ইনটু পদার্থের গলনের জন্য সুপ্ত তাপ, আপেক্ষিক সুপ্ত তাপ। এই এলএফটাকে আমরা বলবো গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। গলনের আপেক্ষিক সুপ্ত তাপ এই জিনিসটা। তাহলে ডিকিউ ইজ ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, mLf। এটা হচ্ছে আমাদের গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। অর্থাৎ একটা সিস্টেমকে তুমি যদি কঠিন থেকে তরলে পরিণত করতে চাও, বা একটা বস্তুকে যদি তুমি কঠিন থেকে তরলে পরিণত করতে চাও, সাপোজ বরফকে তুমি পানিতে পরিণত করতে চাও, তাহলে অবশ্যই বরফকে নির্দিষ্ট অ্যামাউন্টের একটা তাপশক্তি দিতে হবে, যেটার ইউজ করে সে পদার্থের অবস্থাটাকে ট্রানজিট করে চেঞ্জ করবে। ওই অবস্থার পরিবর্তন যখন হবে তখন তার তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। আমরা জানি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রার পানিতে পরিণত হতে আমাদের এই তাপশক্তির প্রয়োজন হয়। অর্থাৎ যখন পদার্থের অবস্থার পরিবর্তন হয় তখন তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, তাপমাত্রার কোনো চেঞ্জই হয় না, সে শুধুমাত্র ওই তাপশক্তিটাকে গ্রহণ করে নিজের অবস্থার পরিবর্তন করে, নিজের তাপমাত্রার পরিবর্তন করতে পারে না। এটা আমরা 9 10 পড়ে এসেছিলাম যে একটা বস্তু যখন পদার্থের একটা অবস্থা থেকে আরেকটা অবস্থানে ট্রানজিট করে তখন যেই তাপশক্তিটা সে গ্রহণ করে, তাপশক্তির মাধ্যমে সে অণুপরমাণুগুলোকে একটু রিডিস্ট্রিবিউট করে, বা অণুপরমাণুগুলো একটু বিশৃঙ্খল হয় এবং কঠিন থেকে তরলে পরিণত হয়। মাঝখানে তার তাপশক্তির বা তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, বা তাপমাত্রা যা শুরুতে ছিল পদার্থের কঠিন অবস্থানের শুরুতে যে তাপমাত্রা ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড বরফের জন্য, ওই 0 ডিগ্রি সেন্টিগ্রেডের পানির জন্য তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকে, তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। সেটাকে আমরা বলে থাকি আসলে গলনাঙ্ক, সেটাকে আমরা বলে থাকি গলনাঙ্ক। তার মানে পদার্থের গলন যখন হবে তখন যদি আমরা সেটার এন্ট্রপি পরিবর্তন করতে চাই ডিএস, তাহলে সেই এন্ট্রপির পরিবর্তনটা হবে আমাদের ডিকিউ বাই টি আইস। টি আইস দ্বারা আমরা আসলে সেটার গলনাঙ্ককে প্রমাণ করছি বা গলনাঙ্ককে প্রকাশ করছি। তো ডিকিউ ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি mLf
আর টি আইস তো টি আইসের মতোই থাকবে, এটা কনস্ট্যান্ট রাশি। এটা হচ্ছে আমাদের পদার্থের যখন গলন হবে, পদার্থের গলনের জন্য আমাদের সুপ্ত তাপ, পদার্থের গলনের জন্য আমাদের এন্ট্রপির পরিবর্তন mLF বাই টি আইস। সিমিলারলি বাষ্পীভবন কোথায় কাজ করে? যদি আমাদের একটা পদার্থ তরল থেকে বাষ্পে পরিণত হয়, তরল থেকে বাষ্পে পরিণত হয়, তখন আমাদের আলটিমেটলি বাষ্পীভবন প্রক্রিয়া কাজ করে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাই যে পদার্থের একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় ট্রানজিট হচ্ছে। এই ট্রানজিশনের জন্য যে তাপশক্তির পরিবর্তন হয়, সেই তাপশক্তি নিয়ে এসে আসলে শুধুমাত্র পদার্থের অবস্থার পরিবর্তন করে থাকে, তার তাপমাত্রার কোনো চেঞ্জ হয় না। সিমিলার টু দা গলন, গলনে যে কাজটা করেছি আমরা, যে তাপশক্তি দিয়ে আমরা শুধুমাত্র পদার্থের অবস্থার পরিবর্তন ঘটাই, পদার্থের ভিতরের তাপমাত্রার কোনো চেঞ্জ হয় না। সিমিলারলি বাষ্পীভবনের ক্ষেত্রে তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছে, সেখানে এই বাষ্পীভবনের জন্য যে প্রয়োজনীয় তাপশক্তি, তার মাধ্যমে বস্তুর তাপমাত্রার কোনো চেঞ্জ হয় না, একই তাপমাত্রাই থাকে। আমরা যদি দেখি যে এখানে আমাদের যে তাপমাত্রা থাকবে টি স্টিম যদি বলি সেটাকে, তাহলে এখানেও আমাদের তাপমাত্রা টি স্টিমে থাকবে। এখানে যদি আমরা বলতাম যে এখানে টি আইস তাপমাত্রা থাকবে, কঠিন পদার্থের জন্য যে টি আইস থাকবে, তরলের জন্য আমাদের সেই টি আইসই থাকছে, তাপমাত্রা একই থাকছে। তো এই বাষ্পীভবনের জন্য আমাদের যে তাপশক্তির পরিবর্তন হয় বা যে তাপশক্তির প্রয়োজন হয়, সেই তাপশক্তির প্রয়োজনটা হচ্ছে আমাদের এখানে ডিকিউ, সেটাকে আমরা বলতে পারি mLV। mLV, এম হচ্ছে পদার্থের পরিমাণ, পদার্থের ভর কেজিতে, আর এলভিটা হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। আচ্ছা, বা লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন আমরা বলি, লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। এটা হচ্ছে আমাদের একটা পদার্থকে তার তরল থেকে বায়বীয় অবস্থানে বা বাষ্প অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করতে পারি, সেটা যে ডিকিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের mLV। এখন আমরা যদি এটার জন্য এন্ট্রপির পরিবর্তন বের করতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি, ds ইজ ইকুয়াল টু হচ্ছে ডিকিউ বাই টি স্টিম, বা যেটা হচ্ছে আমাদের ওই যে স্থির তাপমাত্রা, যে তাপমাত্রায় আসলে পদার্থের অবস্থার পরিবর্তন হচ্ছে, সেই তাপমাত্রা। ডিকিউর মান যদি আমরা বসাই, ডিকিউর মান হচ্ছে আমাদের mLV বাই টি স্টিম। এই জিনিসটা হচ্ছে আমাদের এখানে ডিএস। তার মানে আমরা আমাদের দুইটা সূত্র কিন্তু পেয়ে গেছি। পদার্থের গলনের জন্য আমাদের একটা হচ্ছে যে ডিএস, সেটা হচ্ছে mLF বাই টি আইস, আর আমাদের পদার্থের বাষ্পীভবনের জন্য একটা সূত্র, সেটা হচ্ছে ডিকিউ বাই টি স্টিম, বা যেটাকে আমরা লিখতে পারি mLV বাই টি স্টিম। ওকে, ভেরি গুড। এরপর আমরা আসি যে পদার্থের ভৌত নির্দিষ্ট অবস্থার তাপমাত্রার পরিবর্তন। নির্দিষ্ট একটা অবস্থায় পদার্থের তাপমাত্রার পরিবর্তন, অর্থাৎ পদার্থটা যদি একটা সার্টেন স্টেটেই থাকে বাট শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তন হয়, যেমন সাপোজ বললাম যে 5 ডিগ্রি সেন্টিগ্রেডের পানি থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের পানিতে পরিণত হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আলটিমেটলি কতটুকু এন্ট্রপির পরিবর্তন হবে? 5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে কতটুকু এন্ট্রপির পরিবর্তন হবে, আমরা সেটাই বের করব। তো সেটা বের করার জন্য আমরা যদি ধরে নেই যে পদার্থটা, দেখো যে আমরা ধরে নিলাম যে পদার্থটা এখানে এম ভরের আমাদের একটা বস্তু আছে, যে বস্তুটার প্রাথমিক তাপমাত্রা ছিল T1। আমি এটার মাঝে তাপ শক্তি দিতে 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 আমি ডিকিউ পরিমাণ তাপ শক্তি তার মধ্যে দিলাম। ডিকিউ পরিমাণ তাপ শক্তি দেওয়ার কারণে তার মধ্যে তাপমাত্রার পরিবর্তন হবে, অবশ্যই তাপমাত্রার পরিবর্তন হবে। যেহেতু আমাদের এখানে অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না বস্তুর মাঝে, আমরা জানি যে বস্তুর অবস্থার পরিবর্তন না হলে তাপমাত্রার পরিবর্তন হবে। শুধুমাত্র বস্তুর অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে আমার তাপ শক্তির পুরোটাই আসলে বস্তুর অবস্থার পরিবর্তনের জন্যই ইউজ হয়, বস্তুর তাপ শক্তির বা তাপমাত্রার কোনো চেঞ্জ হয় না। বাট এই ক্ষেত্রে আমাদের তাপমাত্রাটা চেঞ্জ হবে। তার মানে আমাদের এম ভরের বস্তু, আমরা একটু সুন্দর করে জিনিসটা লিখি, যে এটা হচ্ছে আমাদের এম ভরের বস্তু, এটা তাপমাত্রা ছিল T1। এই বস্তুটাকে আমি, বস্তুর ভর একই আছে বাট বস্তুর তাপমাত্রাকে আমরা T2 তে কনভার্ট করলাম। আর এই বস্তুটার জন্য আমরা যেই আপেক্ষিক তাপ জানি, আপেক্ষিক তাপ, সেটা হচ্ছে ধরো এস। আপেক্ষিক তাপ, সেই কনসেপ্টটা কি? আপেক্ষিক তাপের মান, আপেক্ষিক তাপ জিনিসটা কি, যে একটা বস্তুর একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে আমার যতটুকু তাপ শক্তি প্রদান করতে হয়, 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন পরিমাণ বৃদ্ধি করতে আমাকে যতটুকু পরিমাণ তাপ শক্তি প্রদান করতে হয়, সেটার পরিমাণই হচ্ছে আমাদের আপেক্ষিক তাপ। সেই মানটাই হচ্ছে আমাদের আপেক্ষিক তাপ।
তাহলে এক্ষেত্রে আমাদের এম ভরের বস্তু থেকে এম ভরের বস্তুতে যাচ্ছে, আপেক্ষিক তাপ এস বা আপেক্ষিক তাপ এসি রয়ে গেল, T1 থেকে আমি T2 তে কনভার্ট করতেছি। তো এক্ষেত্রে আমাদের যে ডিকিউর মানটা হয়, ডিকিউর মানটা হবে আমাদের এম এস ডিটি, বা আমরা যেটা 9-10-এ পড়ে এসেছি সেটার সাথে আমরা একটু রিলেট করি। 9-10 আমরা পড়েছিলাম যে ডেল কিউ বা তাপ শক্তির পরিবর্তন, সেটা ছিল আমাদের এম এস ডেল টি। তো এখান থেকে আমরা পরবর্তীতে আমরা জিনিসটাকে যদি ডিকিউ দ্বারা রিপ্লেস করি বা জিনিসটাকে যদি আমরা ক্যালকুলাসের ভাষায় লিখতে চাই, তাহলে লিখতে পারি এম এস ডি টি। এটা হচ্ছে আমাদের এই সিস্টেমের জন্য কতটুকু তাপ শক্তির প্রয়োজন সেটার মান। এখন আমরা আসবো এন্ট্রপি। তাহলে এন্ট্রপির পরিবর্তন যদি এখন আমরা বের করতে চাই, ভালো করে লক্ষ্য করো। সাপোজ এন্ট্রপির পরিবর্তন আমরা বের করতে চাচ্ছি যে আদিতে তার ধরো এন্ট্রপি ছিল S1, যখন সিস্টেমটা তোমার এই পজিশনে চলে গেছে তখন তার এন্ট্রপি হয়ে গেছে S2। তো এটার জন্য আমরা যদি এখন এন্ট্রপি বের করতে চাই, তাহলে সূত্রটা কি হবে আমাদের? ইন্টিগ্রেশন অফ T1 থেকে T2 এর মাঝখানে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। সেটা কি? কাকে? ডিকিউ বাই টি, এই রাশিটাকে, ডিকিউ বাই টি এই রাশিটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। এখন বলতে পারো ভাই কেন ইন্টিগ্রেশন করে আমাকে বের করতে হবে? এই জিনিসটাকে আমাকে একটু বুঝান, আমি বুঝতে পারি নাই। ইন্টিগ্রেশন করে বের করার রিজনটা হচ্ছে জাস্ট থিঙ্ক অ্যাবাউট, প্রত্যেকটা পয়েন্টে তাপ শক্তির পরিবর্তন কিন্তু চেঞ্জ হচ্ছে, সরি তাপমাত্রার পরিবর্তন কিন্তু চেঞ্জ হচ্ছে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট, এখানে যে ডিটি ডিকিউর যে মানটা, ডিকিউর মানটা কিন্তু প্রত্যেকটা পয়েন্টে চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা পয়েন্টেই চেঞ্জ হচ্ছে। কিভাবে? যখন সাপোজ চিন্তা করো 5 ডিগ্রি সেন্টিগ্রেডে ছিল, 5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যখন 10 ডিগ্রি সেন্টিগ্রেডে যাবে, তখন তাপশক্তির যে পরিবর্তন 10 থেকে যখন আরো 20-এ যাবে, তখন সেই জিনিসটা সেম হচ্ছে না। অর্থাৎ তাপমাত্রা চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু আমার ডিকিউর মানটাও চেঞ্জ হচ্ছে, ডিটি এর সাপেক্ষে কিন্তু আমার ডিকিউর মানটাও চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আমি বলতে পারি ডিকিউ ইজ আ ফাংশন অফ ডিটি। টি চেঞ্জ হওয়ার সাথে সাথে ডিকিউর মানটাও চেঞ্জ হচ্ছে। এখন আমরা এই চেঞ্জেবল একটা রাশি যদি আমরা আনি, একটা ফাংশন যদি আনি, যেখানে একটা ফাংশন একটা চলকের উপর ভিত্তি করে চেঞ্জ হয়, সেই ফাংশনটার একটা টোটাল ভ্যালু বের করতে হলে অবশ্যই আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে, ওই চলকের সাপেক্ষে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন যদি করতে চাই, এখন আমাদের কি আসবে? এখানে T1 থেকে T2, আমাদের ডিকিউর মানটা যদি আমরা বসাই, কি আসবে? এম এস ডিটি, বা এখানে একটা টি আসবে। এমএসটাকে আমরা বাইরে নিয়ে আসি, এমএসটাকে আমি বাইরে নিয়ে আসি, তাহলে ইন্টিগ্রেশন অফ এখান থেকে হচ্ছে আমাদের T1 থেকে T2, এটাকে আমরা বলতে পারি দেখো ডিটি বাই টি, ডিটি বাই টি। এখন আমাদের এই যে এমএসটাকে আমরা রেখে দিব এখানে। ভালো করে লক্ষ্য করে দেখো, ইন্টিগ্রেশন অফ 1/x dx, ইন্টিগ্রেশন অফ 1/x dx, এই জিনিসটার মান হচ্ছে ln x, এই জিনিসটার মান হচ্ছে ln x প্লাস c আমি বলতে পারি। তার মানে একটা ফাংশন যদি 1/x থাকে, তাকে x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলে সেটার মান আসবে ln x। এখানে আমার ফাংশনটা আছে 1/t, তাকে আমি t এর সাপেক্ষেই বা dt এর সাপেক্ষে ইন্টিগ্রেট করছি। ফাংশন হচ্ছে আমাদের 1/t, সেটাকে আমি t এর সাপেক্ষে বা dt এর সাপেক্ষে ইন্টিগ্রেট করছি। তাহলে সেক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশনের ভ্যালুটা আসবে ln t, আর আমাদের আপার লিমিট লোয়ার লিমিট হবে কি? t2 আর t1, আপার লিমিট t2, লোয়ার লিমিট t1। এই হচ্ছে আমাদের এন্ট্রপির পরিবর্তনের জন্য প্রথম সূত্র, মানে অবস্থার পরিবর্তনের জন্য সূত্র। তো পরবর্তীতে আমরা যদি এগুলোর মান বসাই, খেয়াল করো, আমরা যদি মান বসিয়ে দেই, ভ্যালু বসিয়ে দিই, তাহলে ms ln t2 মাইনাস ms ln t1, ms ln t1, এই জিনিসটাকেই আমরা যদি একদম সূত্র আকারে লিখতে চাই, এখান থেকে আমরা এখানে নিয়ে আসি, এখানে নিয়ে আসি, এখানে নিয়ে আসি আমরা। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? যে আমাদের যে ডেল এস, বা এখান থেকে এই পাশটা যদি খেয়াল করি, এই পাশে কি হচ্ছে? এই পাশে তো আমাদের হচ্ছে যে এন্ট্রপি, সেই এন্ট্রপিটাই হচ্ছে কোত্থেকে আছে? আমাদের 1 থেকে 2 আছে, S1 থেকে S2 তে যাচ্ছে। তাহলে তার ভ্যালু কি হচ্ছে দেখো ভালো করে, যে আমরা জানি লনের ভিতরে যদি দুইটা সংখ্যা বিয়োগ আকারে থাকে, বা লন দুইটা যদি বিয়োগ আকারে থাকে, তাদেরকে আমরা ভাগ আকারে লিখতে পারি। মানে জিনিসটা জাস্ট লাইক দ্যাট, যে আমাদের লন m মাইনাস লন n ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি লন m বাই n। এটা তো আমাদের 9-10-এ পড়া সূত্র লগারিদমের। তো ওইখান থেকে আমরা আলটিমেটলি যে জিনিসটা লিখতে পারি, যে আমাদের এখানে যে এন্ট্রপির পরিবর্তন ডেল এস, এন্ট্রপির পরিবর্তন ডেল এস ইজ ইকুয়ালস টু আমি লিখতে পারি এম এস লন T2 বাই T1, এটা লিখতে পারি। এখানে আমরা একটু কারেকশন করে দিই, এখানে হচ্ছে যে আমাদের যখন ডিএস কে আমরা ইন্টিগ্রেশন করব, সেটা হচ্ছে যে S1 থেকে S2 এর মাঝখানে ইন্টিগ্রেট করব। তো এটাকে ইন্টিগ্রেট করলে আলটিমেটলি ডেল এসই আসবে, এটাকে ইন্টিগ্রেট করলে আলটিমেটলি আমাদের এটা ডেল এসই আসবে।
তো এটা হচ্ছে আমাদের ওভারঅল, আমাদের যদি আমরা একটু মার্ক করে দিই, এটা হচ্ছে আমাদের ওভারঅল আমাদের অবস্থার পরিবর্তন না হলে, শুধুমাত্র তাপশক্তির পরিবর্তন হলে বা তাপমাত্রার পরিবর্তন হলে, শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তন হলে, যে সাপোজ চিন্তা করে দেখো 5 ডিগ্রি সেন্টিগ্রেডের পানি থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের পানিতে পরিণত হলে আমার এন্ট্রপির পরিবর্তন কতটুকু হচ্ছে তার মেজারমেন্ট আমরা এভাবে ms ln T2/T1 এই সূত্রের মাধ্যমে করতে পারবো। এখানে আমরা করলাম কি, জাস্ট একটু রিক্যাপ করি যে আমরা এখানে dq/t এর রাশিটাকে আমরা T1 থেকে T2 এর মাঝখানে ইন্টিগ্রেট করলাম, বিকজ T1 থেকে T2 এর মাঝখানে যতই আমার তাপমাত্রা বৃদ্ধি পাবে ততই আসলে এন্ট্রপির পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এটা একটা পরিবর্তনশীল রাশি, এন্ট্রপি প্রত্যেকটা স্টেটে সেম না। তো এই জন্য আমরা এই পরিবর্তনশীল রাশিটাকে আমরা T1 থেকে T2 এর মাঝখানে ইন্টিগ্রেট করার মাধ্যমেই আমরা শুধুমাত্র সেখানকার টোটাল একটা ভ্যালু বের করতে পারবো, সেই ভ্যালুটাই হচ্ছে আমাদের ms ln T2/T1। ওকে, দেন হচ্ছে আমাদের একটা গাণিতিক সমস্যা আমরা সলভ করি, তাহলে আমাদের জিনিসটা আরো একদম ফুল ক্লিয়ার হয়ে যাবে। তো খেয়াল করে দেখো কি বলা আছে যে -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পরিণত করতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন কত? বরফের আপেক্ষিক তাপ হচ্ছে 0.5। এখানে মাথায় রাখতে হবে এই যে বরফের আপেক্ষিক তাপ যে 0.5 দেয়া আছে সেটা হচ্ছে ক্যালোরি পার গ্রাম পার কেলভিন, ক্যালোরি পার গ্রাম পার কেলভিন, এবং বরফের যে গলনের সুপ্রতাপ সেটা হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। তো কি বলা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের 10 গ্রাম বরফকে আমি 0 ডিগ্রি সেন্টিগ্রেডের 10 গ্রাম পানিতে পরিণত করবো। তাহলে এখানে একটু জিনিসটা খেয়াল করো, এখানে দুইটা স্টেট কাজ করতেছে। একটা হচ্ছে যে আমার এখানে 10 ডিগ্রি সেন্টিগ্রেডের পানি, -10 ডিগ্রি সেন্টিগ্রেডের পানি, এই 10 ডিগ্রি সেন্টিগ্রেড -10 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ, -10 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ, অ্যাপোলোজাইজ, এই 10 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফটাই আবার পরিণত হবে প্রথমত 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ, এই 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফটাই আবার পরিণত হবে পরবর্তীতে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের পানিতে, পানি। তার মানে এখানে আমাদের দুইটা এন্ট্রপির পরিবর্তন হবে, একটা হচ্ছে এখানে DS1, একটা হচ্ছে এখানে DS2। তো এখানে যে DS1 হচ্ছে, DS1টা হচ্ছে আমার একই বস্তুর বা একই পদার্থের অবস্থা বা তাপমাত্রার পরিবর্তন, -10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে। তার মানে আমি যদি এখানে DS1টা বের করতে চাই, DS1টা হবে আমাদের কত? ms ln T2/T1, ms ln T2/T1। তাহলে এখন দেখো আমাদের ms ln m কত? আমাদের m হচ্ছে আমাদের 10 গ্রাম। আমাদের এই পুরো রাশিটা বা পুরো ক্যালকুলেশনটা আমাদের ক্যালোরি পার কেলভিনে আসছে, সো এই জন্য আমরা মানগুলো গ্রাম ক্যালোরিতে বসাবো, সমস্যা নেই। তাহলে 10 ইন্টু আমাদের এস এর মান হচ্ছে 0.5, দেখো 0.5, বরফের জন্য আমাদের যে আপেক্ষিক তাপ সেটা হচ্ছে 0.5 লন দেন হচ্ছে আমাদের এটা T2/T1। তাহলে এখানে যে T2 হবে শেষ তাপমাত্রা সেটা হচ্ছে 273, আর আমাদের আদি তাপমাত্রা -10 ডিগ্রি মানে হচ্ছে 263। তো এটা যদি ক্যালকুলেশন করি আমরা যেই এন্ট্রপির পরিবর্তনটা পাবো সেটা হচ্ছে 10 × 0.5 × ln 273/263। এই জিনিসটা মানে হচ্ছে আমাদের 0.1866 ক্যালোরি পার কেলভিন। আমি ভুল লিখছি, এখানে ক্যালোরি পার কেলভিন হবে, এটা হচ্ছে ক্যালোরি পার কেলভিন, ক্যালোরি পার কেলভিন। ওকে, আচ্ছা, এরপর আমরা সেকেন্ড কেস জন্য যাই। এটা হচ্ছে আমাদের DS2, যেটা DS2 কি বলা হয়েছে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের পানিতে যাব। তার মানে সেক্ষেত্রে হচ্ছে আমাদের বস্তুর অবস্থার পরিবর্তন হবে। তো বস্তুর অবস্থার পরিবর্তনের জন্য আমাদের যে DS2 হবে, সেই DS2টা কি হবে দেখো তো, mLF/TIs। তাহলে mLF, m হচ্ছে আমাদের কত এখানে 10, LF সুপ্ত তাপ 80 ক্যালোরি পার গ্রাম, আর TIs আমরা জানি 273। তো ক্যালকুলেশন করলে আমাদের এখানে যে মানটা আসবে সেটা হচ্ছে 10 × 80/273, 2.9304 ক্যালোরি পার কেলভিন। এবার আমার ইন জেনারেল টোটালটার যদি আমি এন্ট্রপি বের করতে চাই তাহলে সেটাও কি হবে, পুরো সিস্টেমের এন্ট্রপির পরিবর্তন হবে DS1 + DS2। তাহলে আবার পুরো এন্ট্রপির পরিবর্তনটা যদি আমি এখানে লিখতে চাই, কি লিখতে পারি ভালো করে দেখো, এটা হচ্ছে আমাদের 2.9304 প্লাস হচ্ছে 0.1866, তাহলে 0.1866 প্লাস 2.9304, 3.1866
1 সামথিং, 3.2 সামথিং বা 1 সামথিং, এটা তার মানে এটা হচ্ছে আমাদের রেজাল্ট 3.120 ক্যালোরি পার কেলভিন, ক্যালোরি পার কেলভিন। ওকে, আচ্ছা দেখি আমাদের অ্যান্সারটা কি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে যখনই আমাদের পদার্থের দুইটা অবস্থানের জন্য বলবে সেক্ষেত্রে আমরা দুইভাবে দুইটা সূত্র অ্যাপ্লাই করে দুইটাকে সাম করে দিব, সেই ক্ষেত্রে আমাদের টোটাল এন্ট্রপির পরিবর্তন চলে আসবে। এরপর আসি, আমাদের বলা হচ্ছে যে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 2 কেজি বরফ, 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 2 কেজি বরফ 105 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে রূপান্তরিত হলে এন্ট্রপির মোট পরিবর্তন কত। তার মানে এখানে কিন্তু অনেকগুলো স্টেট কাজ করছে। আমরা একটু স্টেটগুলো আগে ডিফাইন করে নিই। কি করা হচ্ছে যে আমার এখানে হচ্ছে যে আগে 5 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ, জাস্ট থিঙ্ক অ্যাবাউট -5 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ, এটা হচ্ছে বরফ। এরপরে এই জিনিসটাই পরিণত হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের পানিতে, এই জিনিসটাই পরিণত হবে আমার 0 ডিগ্রি সেন্টিগ্রেডের পানিতে। 5 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের পানি, এই 0 ডিগ্রি সেন্টিগ্রেডের পানিটাই একটা সময় তাপ বৃদ্ধি পেতে 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 সেটা 100 ডিগ্রি সেন্টিগ্রেডের পানিতে পরিণত হবে। এই 100 ডিগ্রি সেন্টিগ্রেডের পানি থেকে আবার সেটা হয়ে যাবে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ বাষ্পতে। এই 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্পটাই আবার পরিণত হবে 105 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্পে। তার মানে এখানে আমাদের অনেকগুলা স্টেপ কাজ করতেছে, অনেকগুলা স্টেট কাজ করছে। প্রত্যেকটা ধাপে আমাদের এন্ট্রপি পরিবর্তনকে আলাদা আলাদা ক্যালকুলেট করে সবগুলোকে সাম করলে আমাদের টোটাল ক্যালকুলেট বা টোটাল এন্ট্রপি পরিবর্তন আসবে। এক্ষেত্রে আমাদের এন্ট্রপির পরিবর্তনকে আমরা ধরে নিচ্ছি DS1, এখানে হচ্ছে DS2, এখানে হচ্ছে আমাদের DS3, এখানে হচ্ছে আমাদের DS4। তো খেয়াল করো তাহলে এইখানে আমাদের টোটাল এন্ট্রপিটা কি হবে, DS ইজ ইকুয়ালস টু হচ্ছে DS1 DS2 প্লাস DS3 প্লাস DS4। এখন আমরা কিভাবে ক্যালকুলেট করব? প্রথমত দেখো, প্রথম এন্ট্রপির পরিবর্তন হচ্ছে -5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ এখানে একই আচ্ছা এখানে কি একটা স্টেট আমি বাদ দিয়ে দিয়েছি আই গেস, -0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ থেকে আগে হচ্ছে -5 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ থেকে আগে -5 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফে আসবে। সরি, এখানে আমাদের একটা স্টেট একটু বাদ চলে গেছে, সরি। তো আমাদের আরেকটা স্টেট অ্যাড হবে তাহলে এখানে, সেটা হচ্ছে যে এখানে আমাদের -5 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ, এখানে -5 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফে পরিণত হবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড বরফে পরিণত হবে। তাহলে এখন আমাদের ডিএস গুলো কিন্তু চেঞ্জ হবে। আমাদের ডিএস আরেকটা বৃদ্ধি পাবে, সেটা হচ্ছে যে এখানে আমাদের হবে DS1, এটা হবে DS2, এটা হবে DS3, এটা হবে DS4, এটা হবে DS5। তাহলে 5টা ধাপে আসলে আমাদের এন্ট্রপির পরিবর্তন হচ্ছে। আমাদের সবগুলো ধাপকে আলাদা আলাদা ক্যালকুলেশন করে দেন সেখান থেকে অ্যাড করতে হবে। তো প্রথম ধাপে কি হচ্ছে, -5 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ আসলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের পানিতে বরফে পরিণত হচ্ছে, অর্থাৎ একই বস্তু একই পদার্থ একই অবস্থান, জাস্ট তাপমাত্রার পরিবর্তন। তো সেক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে কি MS ln T2/T1। তাহলে আমরা এখানে লিখতে পারি MS, যেহেতু এখানে বরফ তো আমরা এখানে এটাকে S1 বলতে পারি, MS1 ln, এখানে আমাদের -5 ডিগ্রি থেকে 0 তে যাচ্ছে, 0 ডিগ্রিটা হচ্ছে আমাদের T আইস, এটাকে আমরা T1 থেকে T আইস বলতে পারি, প্লাস পরবর্তীতে আমরা আসি যখন আমাদের DS2 হবে, DS2 সেটা কি বরফ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের পানি, অর্থাৎ বস্তুর অবস্থার পরিবর্তন। অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে আমাদের এন্ট্রপির পরিবর্তন হচ্ছে MLF, যদি সেটা গলন হয় তাহলে MLF/T আইস, প্লাস আমাদের যদি আবার 0 ডিগ্রি সেন্টিগ্রেডের পানি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের পানি, অর্থাৎ একই বস্তু একই পদার্থ জাস্ট তাপমাত্রার পরিবর্তন, সেক্ষেত্রে আমাদের আবার সূত্র হবে MS, এখানে আমরা 2 ধরবো সেটাকে, লন, এখানে আমাদের টি স্টিম, অর্থাৎ আমাদের ডিরেক্টলি কোথায় যাচ্ছে সেটা গলনাঙ্ক তাপমাত্রায়, স্ফুটনাঙ্ক তাপমাত্রায় যাচ্ছে, আর গলনাঙ্ক তাপমাত্রা হচ্ছে টি আইস, প্লাস সবার শেষে আরেকটা ধাপ, পরের ধাপটা কি আমাদের এই ধাপটা যে পানি 0 ডিগ্রি সেন্টিগ্রেডের পানি থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্প, তো এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড বাষ্পতে গেলে আমাদের
পদার্থের অবস্থার পরিবর্তন হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু পানি থেকে বাষ্প, তাহলে সেটাকে আমরা লিখতে পারি ml/v বাই হচ্ছে টি স্টিম। আর সবার শেষে আমাদের আরেকটা ধাপ অ্যাড হবে। চারটা ধাপ কি? সেটা হচ্ছে যে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্প থেকে 105 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্প, অর্থাৎ বস্তুর অবস্থা সেম বাট আমাদের হচ্ছে যে বস্তুর তাপমাত্রা সেটা ভিন্ন। সেটার ক্ষেত্রে আমরা ms3 লন, এটাকে আমরা বলতে পারি T2 বাই টি স্টিম। এটা হচ্ছে আমাদের ওভারঅল ইকুয়েশনটা। তার মানে 4 ধাপে আমাদেরকে এখানে এন্ট্রপির পরিবর্তনটা কাউন্ট করতে হবে। এখানে আবার প্রত্যেকটা ধাপের মধ্যে যদি আমরা মান বসিয়ে দিই, তাহলে ইজিলি আমাদের মানটা চলে আসবে। তো আমি যদি এখানে মানগুলো বসাই, কি আসবে? প্রথমে আমি দেখি যে আমাদের বস্তুর ভর হচ্ছে 2 কেজি। বরফের আপেক্ষিক তাপ সেটা হয় যে আমাদের 2.108 কিলোজুল। তার মানে আমি বলতে পারি সেটা হচ্ছে 2108 কিলোজুল। 2108 কিলোজুল ইনটু আমাদের লন টিআইস কত? 273। আর আমাদের এই ভ্যালুটা কত? T1 এর ভ্যালুটা কত? সে -5 ডিগ্রি, মানে সেটা হচ্ছে 268 প্লাস আমাদের mlf বাই টিআইস। m হচ্ছে কত আমাদের 2, lf এর মান কত আমাদের? সেটা হচ্ছে আমাদের লেটেন্ট হিট অফ ফিউশন, সেটা হচ্ছে 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার 5। 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার 5 বাই হচ্ছে আমাদের 273। এটা হচ্ছে আমাদের একটা মান। আমরা তো প্রয়োজনে একটু ব্র্যাকেট দিয়ে দেই, তাহলে আমাদের জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। এটা একটা, এখানে আরেকটা। দেন হচ্ছে আমাদের পরবর্তী ধাপ, সেখানে আমার কি হচ্ছে ms2 লন টি স্টিম বাই টিআইস, যেখানে হচ্ছে আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেডের পানি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের পানিতে পরিণত হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের একই হিসাব 2 ইন্টু আমাদের পানির যে আপেক্ষিক তাপ সেটা হচ্ছে 4187 ইন্টু লন, এটা হবে 373 বাই 273। এটা আমাদের থার্ড। এর পরবর্তীতে বাকি যে দুইটা আছে সেই দুইটা যদি আমরা ক্যালকুলেট করি, সেটা হবে mlv বা বস্তুর ভর হচ্ছে 2, আর লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন সেটা হচ্ছে আমাদের 22.68 ইন্টু 10 টু দি পাওয়ার 5, মানে 22.68 ইন্টু 10 টু দি পাওয়ার 5 বাই হচ্ছে 373। দেন আমাদের সবার শেষে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্প থেকে 105 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্প, সেটার ক্ষেত্রে আমাদের আবার যদি সূত্র খেয়াল করি, সেটা হচ্ছে আমাদের সূত্রটা হবে ms3, m হচ্ছে আমাদের 2, আমাদের বাষ্পের জন্য যে আপেক্ষিক তাপ সেটা হচ্ছে 1.996 বা 1996 কিলোজুল বা 1996 জুল ইনটু আমাদের এখানে তাপমাত্রার পরিবর্তন কতটুকু হবে? তাপমাত্রার পরিবর্তন হবে 105, মানে হচ্ছে যে 373 প্লাস 5 মানে 378 বাই 373। এই হচ্ছে আমাদের সবার শেষের মান। এই মান যদি আমরা তিনটে এখন এই সবগুলো যদি ক্যালকুলেট করে যোগ করি, তাহলে আমাদের সামেশন অফ টোটাল এন্ট্রপি আমাদের চলে আসবে। সবগুলো যদি আমি ক্যালকুলেট করি, জাস্ট ক্যালকুলেটর মান বসিয়ে তোমরা মানটা বের করে নিতে পারো। তো দেখো, আমি আবার একটু ব্রিফলি বলি কি করলাম। আমাদের এখানে 5 কেজি -5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফকে আমাদের 105 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে পরিণত করতে হবে। তো তোমাদের স্টেপগুলো বুঝতে হবে যে এখানে কোন কোন ধাপে যাচ্ছে। একটা স্টেপ যদি বাদ দিয়ে দাও, তাহলে এখানে অনেক বড় একটা মিস্টেক হয়ে যাবে এন্ট্রপির পরিবর্তন বের করার সময়। একটা হিউজ মিস্টেক হবে, হিউজ এরর হবে। তো সেটা কি করলাম, বরফ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের যে বরফ আছে, সেই 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ থেকে আমার 0 ডিগ্রি সেন্টিগ্রেডের পানিতে পরিণত হলো। 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ থেকে আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফে পরিণত হলো। দেন এই -5 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফে পরিণত হলো। এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বরফ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের পানি, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের পানি থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের 100 ডিগ্রি সেন্টিগ্রেডের পানি, 100 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্প, পানি থেকে বাষ্প, এই বাষ্প থেকে আবার 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্প। তার মানে দেখো, এখানে একটু জিনিসটা বুঝতে হবে। এখানে হচ্ছে বস্তুর তাপমাত্রার পরিবর্তন হয়, এখানে বস্তুর অবস্থার পরিবর্তন হয়, এখানে বস্তুর তাপমাত্রার পরিবর্তন হয়, এখানে অবস্থার পরিবর্তন হয়, আবার এখানে বস্তুর তাপমাত্রার পরিবর্তন হয়। তার মানে কোন কোন ধাপে কিসের পরিবর্তন হচ্ছে, ওই ভিত্তিতে আমাদেরকে এন্ট্রপির সূত্র বসাতে হবে। যখন আমাদেরকে বরফ থেকে বরফ মানে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে ms ln T2 বাই T1, যখন আমাদের বরফ থেকে পানি স্টেট চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে আমাদের mlv বাই T, যেহেতু এখানে গলন। দেন আবার পানি থেকে পানি তাপমাত্রার পরিবর্তন হচ্ছে ms ln T2 বাই T1। আবার যখন পানি থেকে বাষ্প, তার মানে কি আমাদের স্টেট চেঞ্জ হচ্ছে, তাহলে আবার mlv বাই T।
দেন আবার বাষ্প থেকে বাষ্প অর্থাৎ কি বস্তুর তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে আমাদের আবারও ms ln T2/T1। তার মানে আমাদেরকে স্টেট বুঝতে হবে কি করা লাগবে। যেমন এখানে দেখো আমাদের এখানে 3টা ধাপের কথা বলা আছে, বাকি ধাপগুলো তো দেয়া নাই, বাট আমাদেরকে ওভারঅল পুরো প্রসেসটার জন্য আসলে এন্ট্রপির পরিমাণ বের করতে হবে। তো এই হচ্ছে আমাদের এন্ট্রপির পরিবর্তন। এখানে তোমরা জাস্ট ক্যালকুলেশন করে মানটা বসালেই আমাদের মানটা ইজিলি চলে আসবে। এখানে ms1 ln T2/T1, m হচ্ছে ভর, s1 হচ্ছে আমাদের বরফের আপেক্ষিক তাপ। এখানে লন টি আইস কি দেখো তো, বরফটা গলনাঙ্কে যাচ্ছে, তার মানে টি আইস সেটা হচ্ছে আমার T2, আর T1 তো আমার -5 ডিগ্রি সেন্টিগ্রেড আছেই। আবার mlf/Ti সেটা তো বললাম। সেকেন্ড যখন আবার ms2 বা তাপমাত্রার পরিবর্তন, সেটা হবে আমাদের এখানে পানির, এটা হচ্ছে আমাদের পানির আপেক্ষিক তাপ লন স্টিম T steam/Ti, কারণ এখানে 0 ডিগ্রি মানে গলনাঙ্ক থেকে আবার স্ফুটনাঙ্ক তাপমাত্রায় যাচ্ছি আমরা। আমাদের যে জাম্পটা হচ্ছে সেটা হচ্ছে 0 থেকে 100 ডিগ্রিতে, তার মানে সেই ক্ষেত্রে T steam/Ti। আবার mlv/T steam সেটা হচ্ছে আমাদের বাষ্প, পানি থেকে বাষ্পের জন্য। আবার বাষ্পের জন্য ms3 সেটা হবে লন T2/T steam, অর্থাৎ T2 কে আমি বলতেছি এখানে 105 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা কোত্থেকে যাচ্ছে, স্টিম থেকে যাচ্ছে, মানে 100 থেকে 105-এ যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের এই এন্ট্রপির পরিবর্তন ওভারঅল 5টা ধাপে এন্ট্রপি ক্যালকুলেট করলে আমরা সাম করে ওভারঅল প্রসেসের জন্য এন্ট্রপি বের করতে পারবো। এখন আসি আমরা 20 গ্রাম পানিকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উত্তপ্ত করা হলে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। 20 গ্রাম পানিকে 0 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তপ্ত করা হলে, খুব সহজ, আমাদের ডিএস এর পরিবর্তন আমরা জানি, বা এন্ট্রপির পরিবর্তন জানি ms। তো দেখো আমাদের এখানে 80 গ্রাম 20 গ্রাম হলো আমাদের, সেটাকে আমরা বলতে পারি 20 × 10⁻³ এস হচ্ছে আমাদের এখানে 4200 জুল। আর এখানে যে লন তাপমাত্রা কত, 0 থেকে 80-তে যাচ্ছে, তাহলে আমরা যদি তাপমাত্রার ক্ষেত্রে দেখি, এটা একটু এই পাশে লিখি আমরা, যে আমাদের এখানে হচ্ছে 20 × 10⁻³ ইন্টু এস হচ্ছে আমাদের এখানে 4200 ইন্টু লন কত 273 + 80, মানে হচ্ছে প্রায় 253, সরি 353, আর এখানে হবে 0 মানে হচ্ছে যে আমাদের 273। আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের যে মানটা আসবে 20 × 10⁻³ ইন্টু 4200 ইন্টু লন 353 বাই হচ্ছে 273, তাহলে আমরা পাচ্ছি এখানে আলটিমেটলি 21.59 জুল পার কেলভিন। তাহলে এটা হচ্ছে আমাদের আলটিমেটলি রেজাল্টটা। ওকে ফাইন, এটা আমাদের রেজাল্ট। এরপর আমরা আসি বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়ার জন্য আমাদের এন্ট্রপির পরিবর্তন আমরা বের করব। এখন বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়ার জন্য আমাদের সমষ্ণ, রুদ্ধতাপীয়, সমচাপীয় এই প্রক্রিয়াগুলোর জন্য আমাদের এন্ট্রপির পরিবর্তন বের করতে হবে। এটা হচ্ছে আমাদের এখন নেক্সট কাজ। ওকে, এখন আমরা প্রথমে আসি সমষ্ণ প্রক্রিয়ার জন্য এন্ট্রপির পরিবর্তন কিভাবে বের করব। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি যে dq ইজ ইকুয়ালস টু হচ্ছে dq ইজ ইকুয়ালস টু dw, বিকজ সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের du এর পরিমাণটা 0 হয়। আমরা জানি, আমরা কি জানি যে সমষ্ণ প্রক্রিয়ার জন্য du বা যেটা হচ্ছে যে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সেটা 0, তার মানে dq ইজ ইকুয়ালস টু যে dw। আর সমষ্ণ প্রক্রিয়ায় dw যেটা সেটা যদি আমরা একটু দেখি, dw যেটা সেই dwটা হচ্ছে আমাদের nRT ln V2/V1, nRT ln V2/V1। এটা হচ্ছে আমাদের যখন সমষ্ণ প্রক্রিয়া আমি কৃত কাজ বের করবো, বা সমষ্ণ প্রক্রিয়া ওভারঅল আমাদের কৃত কাজের সূত্রটা। এখন এইখান থেকে আমাদের হচ্ছে যে এন্ট্রপির পরিবর্তন যদি বের করতে চাই, এন্ট্রপির পরিবর্তন হচ্ছে ds ইজ ইকুয়ালস টু dq/t, ds ইজ ইকুয়ালস টু হচ্ছে dq/t। এখন এই টিটা কি, এই টিটা হচ্ছে সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে যে তাপমাত্রা সে কাজ করবে, কারণ আমরা জানি সমষ্ণ পরিবর্তনে কিন্তু তাপমাত্রা চেঞ্জ হয় না, সে একটা স্টেবল তাপমাত্রায় থেকেই কিন্তু তার প্রসেসটা কমপ্লিট করে। আমাদের সমষ্ণ প্রক্রিয়ায় কিন্তু একটা স্টেবল টেম্পারেচারে থেকেই কিন্তু সে তাপমাত্রার পরিবর্তনটা সাধন করে। সে সাপোজ একটা সিস্টেম হচ্ছে 5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কাজ শুরু করলো, 5 থেকে শুরু করলে সে এই 5 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকেই আসলে তার ওভারঅল প্রসেসটা কমপ্লিট করবে। সে 5 থেকে 10-এ যাবে না, 5 থেকে সে 20-তে যাবে না। তার মানে এই যে টেম্পারেচারটা সেটা কিন্তু ফিক্সড, এই টিটা কিন্তু ফিক্সড। তার মানে এই টিটা ফিক্সড মানে হচ্ছে আমরা প্রায় এই সূত্রটাকে বলতে পারি, কিসের সাথে রিলেট করতে পারি, ওই যে অবস্থার পরিবর্তন। যখন আমাদের একটা বস্তুর অবস্থার পরিবর্তন হয় তখন আমাদের তাপমাত্রার কোনো চেঞ্জ হয় না,
সেক্ষেত্রে আমাদের সূত্রটা ডিরেক্টলি হয় dq/t। যখন তাপমাত্রার চেঞ্জ হয় তখন আমরা সেটাকে আসলে ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করি। যখন অবস্থার সাথে সাথে বা অবস্থার মধ্যে যখন তাপমাত্রার চেঞ্জ হয়, একই অবস্থা তাপমাত্রার চেঞ্জ হয়, তখন আমরা আসলে জিনিসটাকে ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করি। কিন্তু এখানে আমাদের যেহেতু তাপমাত্রা ফিক্স, তার মানে আমাদের এখানে dq/t হবে। আচ্ছা, তো পরবর্তীতে আমরা যদি ডিকিউর মানটা এখানে বসাই, ডিকিউর মানটা আমাদের এখানে কি আছে, n r t ln v2 বাই v1, আর এটার মাঝখানে আমাদের যে তাপমাত্রা আসবে সেই তাপমাত্রাটা হচ্ছে t। এই টি যদি আমাদেরকে সর্ট আউট করে দিয়ে আমরা বলতে পারি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এটা হচ্ছে n r ln v2 বাই v1। এটা হচ্ছে আমাদের সমষ্ট প্রক্রিয়ার জন্য এন্ট্রপির পরিবর্তন। সমষ্ট প্রক্রিয়ার জন্য আমাদের এন্ট্রপির পরিবর্তন আমরা বলতে পারি ds ইজ ইকুয়ালস টু হচ্ছে n r ln v2 বাই v1। এটাকে আমরা একটু মার্ক করে রাখি। এটা হচ্ছে আমাদের সমষ্ট পরিবর্তনের জন্য এন্ট্রপির পরিবর্তন, সমষ্ট প্রক্রিয়ার জন্য এন্ট্রপির পরিবর্তন। এরপর আমরা আসি ওকে, এবার আমরা আসি আমাদের হচ্ছে যে সমচাপীয় প্রক্রিয়ার জন্য এন্ট্রপির পরিবর্তন কি। তো সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের ডিকিউর পরিবর্তন আমরা কি জানি, সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে dq ইজ ইকুয়ালস টু du প্লাস dw। তো এই ক্ষেত্রে আমাদের যে dwটা হয়, ভালো করে খেয়াল করে, এই ক্ষেত্রে আমাদের যে dwটা হয়, সেই dwটা হচ্ছে আমাদের pdv, আর duটা হচ্ছে আমাদের duর ইকুয়েশন আমরা জানি যে ncv/dt, ncv/dt। তাহলে আমরা এখানে ডিউর পরিবর্তনটা কি লিখতে পারি, এখানে ncv/dt, ncv/dt প্লাস হচ্ছে pdv। আচ্ছা, এখানে ncv/dt এই জিনিসটা মানে হয়তো তোমাদের অনেকের হয়তো মাথায় নেই, ncv/dt কিভাবে আসলো। আমরা জানি যে সমায়তনীয় প্রক্রিয়ায় যদি তুমি একটা সিস্টেমকে রাখো, সেই সিস্টেমের মধ্যে তুমি যে কাজটা করবে সেই ডিকিউর মানটা হয় আলটিমেটলি ডিউ। আর এই যে ডিকিউটাকে আবার লেখা যায় এখানে আলটিমেটলি ncv/dt। আমরা যদি ওই যে মোলার আপেক্ষিক তাপের সাহায্যে লিখতে চাই, তাহলে এই ডিউর মানটা আমরা তখন লিখতে পারি d হচ্ছে ncv/dt। তার মানে আলটিমেটলি আমরা আভ্যন্তরীণ শক্তির পরিবর্তনকে ncv/dt এর মাধ্যমে লিখতে পারি। আর pdv, এই pdv কে আমরা লিখতে পারি nr/t বা nr/dt, এর পরবর্তীতে আমরা যদি এই যে nr/dt যদি রাখি, nr কে খেয়াল করে দেখো, আর কে আবার কি লেখা যায় একটু ভালো করে লক্ষ্য করো, ncv/dt, আর কে লেখা যাবে কি, আর কে লেখা যাবে আমরা জানি যে r হচ্ছে আমাদের cp - cv। আমরা জানি যে আর কে কি লেখা যায়, cp - cv, এটা হচ্ছে কি dt। তাহলে পরবর্তীতে আমরা এই জিনিসটাকে আবার লিখতে পারি, খেয়াল করো, আমরা যদি জিনিসটাকে এখানে নিয়ে আসি, তাহলে আমরা লিখতে পারি যে dq ইজ ইকুয়ালস টু, আমাদের প্রথমে আসবে ncv/dt, দেন আমরা যদি ওই যে cp - cv দ্বারা যদি পুরোটাকে ভাগ করে, মানে পুরোটার মধ্যে গুণ করে দিই, তাহলে কি আসবে এখানে ncp/dt মাইনাস ncv/dt। তাহলে আবার দেখো এই যে ncv/dt আর ncv/dt সর্ট আউট, তার মানে থাকতেছে কি আলটিমেটলি dq ইজ ইকুয়ালস টু হচ্ছে ncp/dt। এটা হচ্ছে আমাদের আলটিমেটলি dq এর মান। তো dq এর মান যদি আমাদের এটা হয়, তাহলে এখান থেকে আমরা আরামসে ds এর মানটা বের করতে পারি। dsটা কি হবে, dsটা হবে আমাদের এখানে ইন্টিগ্রেশন অফ t1 টু t2 অফ n। আমরা যদি একটা স্লাইডে যাই তাহলে আমাদের জন্য বেশি বেটার হবে। তাহলে সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের জিনিসটা আবার কি হবে, যে দেখি আমরা সমচাপীয় প্রক্রিয়া, তো খেয়াল করো সমচাপীয় প্রক্রিয়া জিনিসটা আসলে কি হচ্ছে, আমাদের ds এর মানটা যদি বের করতে চাই বা এন্ট্রপির পরিবর্তন বের করতে চাই, খেয়াল করতে হবে যে সমচাপীয় প্রক্রিয়ায় কিন্তু আমার তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, সমচাপীয় প্রক্রিয়ায় কিন্তু আমার তাপমাত্রা পরিবর্তন হবে, তাই না, তাপমাত্রা পরিবর্তন হবে।
তো তাপমাত্রা পরিবর্তন হলে আমরা জানি কি যে এন্ট্রপি যদি বের করতে হয় তাপমাত্রা পরিবর্তন করে, তখন আমাদের এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। জাস্ট লাইক একই অবস্থার বস্তু যদি ভিন্ন তাপমাত্রা যায় বা তাপমাত্রা ইনক্রিজ করে সেই ক্ষেত্রে। তো এক্ষেত্রে আমরা ডিকিউর মানটা কি পেলাম, ডিকিউ ইকুয়ালস টু হচ্ছে আমাদের এনসিপি ডিটি। তাহলে এখন আমরা যদি মানে আমাদের এন্ট্রপির পরিবর্তন বের করতে চাই, তাহলে ইন্টিগ্রেশন অফ আমরা লিখতে পারি কি, যে আমাদের T1 থেকে T2, অর্থাৎ আমাদের একটা টেম্পারেচার, যদি সাপোজ আমরা চিন্তা করলাম যে একটা সমচাপীয় প্রসেস এমন, যে ধরো সমচাপীয় প্রসেসটা হচ্ছে যে এমন, যে ধরো তোমাদের এখানে আদিতে সে ছিল এই পজিশনে যখন তার মধ্যে তাপমাত্রা ছিল T1, এই যে পজিশনে যখন ছিল তখন তার মধ্যে তাপমাত্রা ছিল T1। যখনই আমি এই জিনিসটাকে সমচাপীয় প্রক্রিয়ায় প্রসারিত করলাম বা সমচাপীয় প্রক্রিয়ায় জিনিসটার মধ্যে তাপশক্তি প্রদান করলাম, তখন তার মাঝে তাপশক্তির বা তাপমাত্রার পরিবর্তন হয়ে গেল T2, যখন আমি তার মধ্যে ডেল কিউ পরিমাণ তাপশক্তি প্রদান করলাম। যদি এমন হয় সেই ক্ষেত্রে আমরা এখানে এন্ট্রপির পরিবর্তন যদি বের করতে যাই, তাহলে আমাদের ইকুয়েশনটা কি আসবে, ডিকিউ বাই টি, ডিকিউ বাই টি, কারণ আমরা জানি ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে ডিকিউ, এন্ট্রপির সূত্র হচ্ছে ডিকিউ বাই টি। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে কেন আমরা ইন্টিগ্রেশন করতেছি, আমি বারবারই বলতেছি যে ইন্টিগ্রেশন করার রিজন হচ্ছে যে আমরা এখানে তাপমাত্রা চেঞ্জ হয়, আমাদের তাপমাত্রাটা ভেরিয়েবল, তাপমাত্রাটা এখানে ফিক্সড না। যদি আমার ইকুয়েশনের মধ্যে ডিকিউ বাই টি, টিতে যদি ফিক্সড হয়ে যায় তার মানে সেক্ষেত্রে আমার ইন্টিগ্রেশন করার প্রয়োজন নাই, প্রত্যেকটা স্টেটেই সেটা সেম। কিন্তু যখনই আমার টি এর মানটা ভেরিয়েবল, টি এর মানটা যখন T1 থেকে T2 তে ইনক্রিজ করতেছে বা চেঞ্জ হচ্ছে, ইটস আ চেঞ্জেবল কোয়ান্টিটি, ভেরিয়েবল, তখন আমাদেরকে এটা ইন্টিগ্রেশনের মাধ্যমেই সলভ করতে হবে। তার মানে এখন আমরা যদি খেয়াল করি, আমরা ডিকিউর মানটা বসিয়ে দিই, ডিকিউর মানটা বসলে কি হবে, T1, এখানে হচ্ছে এটা T2, এখানে যে ডিকিউ যে ভ্যালুটা আছে, ডিকিউ হচ্ছে এনসিপি ডিটি, এনসিপি ডিটি বাই হচ্ছে টি। তাহলে আবার এখান থেকে এনসিপিটাকে আমরা বাইরে নিয়ে আসি, ইন্টিগ্রেশন অফ ডিটি বাই টি, এখানে হচ্ছে T1 থেকে T2। তাহলে আবার আলটিমেটলি আমরা এখানে লিখতে পারি যে এনসিপি লন টি, তাহলে এখানে T1 থেকে T2 তে যাবে, তাহলে আলটিমেটলি ইকুয়েশন হবে এনসিপি লন T2 বাই T1, এনসিপি লন T2 বাই T1। এই জিনিসটা হচ্ছে আমাদের আলটিমেটলি এন্ট্রপির পরিবর্তন। তার মানে আমাদের সমচাপ প্রক্রিয়ায় আমাদের এন্ট্রপির পরিবর্তন হবে। আমরা যদি এখানে ইন্টিগ্রেশনটা মূলত আমরা S1 থেকে S2 তে করেছি, তার মানে আলটিমেটলি এটাকে আমরা ডেল এস বলতে পারি। তাহলে এন্ট্রপির পরিবর্তন আমরা বলতে পারি যে সমচাপ প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন হচ্ছে আমাদের এন সিপি লন T2 বাই T1। এটা হচ্ছে আমাদের এন্ট্রপির পরিবর্তন ইন কেস অফ যদি আমাদের এটা সমচাপীয় প্রক্রিয়া হয়। এটা হচ্ছে আমাদের সমচাপীয় প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তনের সূত্র। ওকে, আমরা পরের স্লাইডে যাই। পরে আমাদের অন্যান্য প্রসেসগুলোর জন্য আমরা ধীরে ধীরে এন্ট্রপির পরিবর্তনগুলো বের করে আনি। সময়আয়তন প্রক্রিয়ায় আমাদের এন্ট্রপির পরিবর্তন। তো সময়আয়তন প্রক্রিয়া আমরা জানি যে ডি কিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে অনলি ডিইউ, বিকজ এর ক্ষেত্রে আমাদের যেই কার্য বা যে কৃতকাজ সেটা হয় 0। ইভেনচুয়ালি আমরা জানি যে ডিইউর মানটা আমরা আবার জানি যে হচ্ছে এন সিভি ডিটি, তাই না? আমরা যেটা জানি হচ্ছে এন সিভি ডিটি। তো এটা যদি এন সিভি ডিটি হয়, তাহলে এখন আমরা যদি এন্ট্রপির পরিবর্তন বের করতে চাই একটা প্রসেসের জন্য ডিএস ইন্টিগ্রেশন অফ S1 থেকে S2, তখন সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করতে পারি, ইন্টিগ্রেশন অফ T1 থেকে T2, অর্থাৎ আদি তাপমাত্রা T1 শেষ তাপমাত্রা T2, তার মাঝখানে আমাদেরকে ডিকিউ বাই টি এই রাশিটাকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে এখন আমাদের যে ডিকিউ রাশিটা আছে সেটা হচ্ছে এনসিভি ডিটি, ইন্টিগ্রেশন অফ, এখানে আমি যদি T1 বলি, এখানে হচ্ছে T1, এখানে হচ্ছে T2, তাহলে আমরা এখানে বলতে পারি এন সিভি ডিটি বাই হচ্ছে টি। তাহলে আলটিমেটলি আমাদের এনসিভিটা বাইরে চলে আসবে, এনসিভিটা বাইরে চলে আসবে, লন এখানে একটা টি আসবে, এই লন টিটা T1 থেকে T2 তে যাবে, T1 থেকে T2 তে যাবে। তাহলে পরবর্তীতে আমাদের ইকুয়েশনটা আলটিমেটলি হবে কি, এন সিভি লন T2 বাই T1, এনসিভি লন T2 বাই T1। তার মানে আমরা বলতে পারি যে সময়আয়তন প্রক্রিয়ায় আমাদের যে এন্ট্রপির পরিবর্তন হয় সেটা হচ্ছে ডেল এস ইজ ইকুয়ালস টু হচ্ছে লন এনসিভি লন T2 বাই T1, এনসিভি লন T2 বাই T1, এনসিভি লন T2 বাই T1। এটা হচ্ছে আমাদের আলটিমেটলি সূত্র। আচ্ছা, এরপর আমরা আসি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য আমাদের এন্ট্রপির পরিবর্তন বের করতে হবে। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য এন্ট্রপির পরিবর্তন 0, এটা জানা কথা।
রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন 0, বিকজ রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের ডিকিউর মানটাই আলটিমেটলি 0 হয়ে যায়। তো ডিকিউর মান যদি 0 হয় তাহলে তুমি ইন্টিগ্রেশন করা যাই করো না কেন, তাহলে ডিএস ইকুয়াল আমরা বলতে পারি হচ্ছে যে আমাদের এখানে 0/t। তো এখানে আলটিমেটলি পুরো রাশিটার মানে হবে আলটিমেটলি 0। তার আমরা জানি যে রুদ্ধতাপীয় প্রসেসের ক্ষেত্রে আমাদের এন্ট্রপির পরিবর্তন হয় 0, আর আমরা এন্ট্রপির সংজ্ঞাটাও মূলত এভাবেই দিয়ে থাকি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে তাপগতীয় চলক বা যে রাশিটা আসলে ফিক্স থাকে সেটাই হচ্ছে আলটিমেটলি আমাদের এন্ট্রপি। এরপর আমরা আসি, আমাদের হচ্ছে যে কিছু ম্যাথ করব আমরা, সেটা হচ্ছে যে 2 মোল হিলিয়াম গ্যাসের সমচাপ প্রক্রিয়ায় তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, সমচাপ প্রক্রিয়া 25 ডিগ্রি থেকে বৃদ্ধি করে 30 ডিগ্রি সেন্টিগ্রেড করা হলো। সমায়তন প্রক্রিয়াতেও একই তাপমাত্রার পরিবর্তন ঘটানো হলে কোন ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন বেশি হবে? তাহলে একটু খেয়াল করো, আমাদের এখানে দুইটা প্রসেসে করতে হবে, একটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া, একটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়ায়। তো সমচাপ প্রক্রিয়ায় প্রথমে আমরা সমচাপ প্রক্রিয়াটা বের করি। সমচাপ প্রক্রিয়ায় আমাদের এন্ট্রপির পরিবর্তন কি হবে? সমচাপ প্রক্রিয়ায় আমাদের এন্ট্রপির পরিবর্তন হবে ds ইজ ইকুয়ালস টু ncp ln T2/T1, ncp ln T2/T1। তাহলে দেখো আমাদের এখানে 2 মোল হিলিয়াম গ্যাস, আমাদের n এর মান 2, cp এর মান দেয়া আছে সেটা হচ্ছে 29.09 ইন্টু লন T2/T1। T2 কত আমাদের? 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে হচ্ছে 303 কেলভিন। 303 কেলভিন। 25 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল আমাদের আগে T1, তার মানে হচ্ছে 298। তাহলে এই ভ্যালুটা যদি আমরা এখানে অ্যাড করি তাহলে এখানে কি আসবে? 2 × 29.09 ইন্টু লন 303/298। তাহলে জিনিসটা দাঁড়াবে কি? 0.96807 জুল পার কেলভিন, জুল পার কেলভিন। এর পরবর্তীতে আমরা যদি দেখি সম আয়তন প্রক্রিয়ায়, সম আয়তনে সেক্ষেত্রে আমাদের যে এন্ট্রপির পরিবর্তন, ধরো সাপোজ এটাকে আমরা 1 ধরলাম আর এখানে আমরা এটাকে 2 ধরলাম, তাহলে এই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে যে ncv ln T2/T1। তাহলে আবার এখান থেকে আমরা দেখি n হচ্ছে আমাদের 2, cv সেটা মানে হচ্ছে 20.78 ইন্টু লন T2 কত আমাদের 303 বাই হচ্ছে আমাদের 303 বাই হচ্ছে 298। তাহলে এখানে আলটিমেটলি আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াবে? সেটা হচ্ছে 2 × 20.78 ইন্টু লন 303/298। তাহলে এখানে আমাদের ভ্যালুটা আসবে, এখানে আর একটু কম আসবে, 0.691 জুল পার কেলভিন। তাহলে এখানে হচ্ছে যে আমাদের একটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে এর ক্ষেত্রে আমাদের যে দুইটার মধ্যে সমায়তন প্রসেসে হচ্ছে আমাদের এন্ট্রপির পরিবর্তনটা ছোট, আর রুদ্ধতাপীয় প্রসেসের ক্ষেত্রে ভিন্ন। তার মানে বলছে যে কোন ক্ষেত্রে বেশি হবে, আমরা বলে দেবো যে সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের এন্ট্রপির পরিবর্তনটা বেশি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তীতে আমরা আসি যে হচ্ছে আচ্ছা এন্ট্রপি বিশৃঙ্খলা, আমরা বিশৃঙ্খলা দিয়ে তো আসলে আলোচনা করলাম এন্ট্রপি এবং বিশৃঙ্খলা নিয়ে। এরপর বলছে আমরা কিছু গাণিতিক সমস্যা দেখি যে দুটি তাপ ইঞ্জিন 400 কেলভিন এবং 800 কেলভিন তাপমাত্রার ব্যবধানে কার্যকর। ইঞ্জিন দুটিতে ব্যবহৃত জ্বালানির আপেক্ষিক তাপ যথাক্রমে এত। দুটি ব্যবহৃত জ্বালানির, খেয়াল করো, দুটিতে জ্বালানির আপেক্ষিক মানে দুটিতে ভিন্ন ভিন্ন জ্বালানি আছে। ইঞ্জিন দুটিতে 10 গ্রাম ভরের ভিন্ন ভিন্ন কার্যকর পদার্থ ব্যবহার করা হয়েছে। উদ্দীপকের আলোকে কোন ইঞ্জিনটি বেশি পরিবেশ বান্ধব হবে? একটু খেয়াল করো, পরিবেশ বান্ধব হবে তখনই যখন যেই মেশিনটা বা যেই যন্ত্রটা হচ্ছে এন্ট্রপি কম পরিবর্তিত হবে। কারণ এন্ট্রপি বেশি পরিবর্তন হওয়া মানেই হচ্ছে বিশৃঙ্খলা। এন্ট্রপি বেশি পরিবর্তন হওয়া মানে হচ্ছে বিশৃঙ্খল বেশি হওয়া। বেশি বিশৃঙ্খল হলে বেশি দূষণ হবে, বেশি তাপমাত্রা বের হবে। বেশি দূষণ মানে পরিবেশ বান্ধব না। তার মানে আমাদের মনে রাখতে হবে যে এন্ট্রপি যত কম, এখানে একটু খেয়াল করো, ইঞ্জিন বেশি বান্ধব, এই যে জিনিসটা বেশি পরিবেশ বান্ধব, এই যে ওয়ার্ডটা, এই যে পরিবেশ বান্ধব, এই জিনিসটা হবে তোমার কিভাবে? এন্ট্রপি যত কম, এন্ট্রপি যত কম তত পরিবেশ বান্ধব। এন্ট্রপি যত কম পরিবেশ তত বান্ধব, তত বেশি পরিবেশ বান্ধব। এন্ট্রপি যত কম পরিবেশ বান্ধব তত। তার মানে আমরা দুইটার ক্ষেত্রে দুইটা আলাদা এন্ট্রপি বের করব। প্রথমটার জন্য আমাদের যদি এন্ট্রপি বের করতে চাই তাহলে আমাদের সূত্র হচ্ছে ms, আমাদের পরিমাণ দিয়া দিয়েছে ms ln T2/T1। আমরা জানি যে বস্তুর যদি তাপমাত্রার পরিবর্তন হয় তাহলে সূত্র হচ্ছে ms ln T2/T1।
তো এখানে বস্তুর পরিবর্তন হচ্ছে পরিমাণ হচ্ছে 10 গ্রাম 10⁻³ কেজি এস। প্রথমটার জন্য আমাদের আপেক্ষিক তাপ হচ্ছে 2000 জুল পার কেজি পার কেলভিন ইন্টু লন। আমরা যদি T2 দেখি, T2 কত আমাদের? T2 হচ্ছে আমাদের 800 কেলভিন, আর T1 আমাদের হচ্ছে 400 কেলভিন। তাহলে এখান থেকে আমাদের এন্ট্রপির পরিবর্তন যদি আমরা বের করি, এন্ট্রপির পরিবর্তন হয় আমাদের এখানে 10⁻³ ইন্টু 2000 ইন্টু লন 2। তাহলে এখানে আলটিমেটলি আমাদের হচ্ছে এটা 13.8629 জুল পার কেলভিন। পরবর্তীতে আমাদের যদি এটা DS2 ধরি, DS2 হলে সেটা কি হবে আমাদের এখানে MS লন, আচ্ছা এটা MS1 দিই আমরা, এটাকে MS2 দিই, এটা হচ্ছে আমাদের লন T2/T1। তাহলে এক্ষেত্রে আমাদের আলটিমেটলি M এর মানটা হচ্ছে কত? 10। আমরা মানগুলো আবার একটু বসাই, 10 ইন্টু 10⁻³ ইন্টু S হচ্ছে 1500 ইন্টু লন T2/T1। T2 হচ্ছে আমাদের এখানে 800 বাই হচ্ছে 400। তাহলে হচ্ছে এটা 10.3972 জুল পার কেলভিন, এই জিনিসটা। এখন একটু বোঝাই যাচ্ছে যে আমার এখানে DS1টা বেশি আর DS2টা হচ্ছে ছোট, তার মানে আমাদের দ্বিতীয় ইঞ্জিনটা সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব। আমাদের এখানে অ্যান্সারটা হবে দ্বিতীয় ইঞ্জিন। দ্বিতীয় ইঞ্জিন বেশি পরিবেশ বান্ধব। এন্ট্রপির পরিবর্তন যত কম হবে তত বেশি পরিবেশ বান্ধব হবে, বিকজ এন্ট্রপির পরিবর্তন মানে হচ্ছে বিশৃঙ্খলার পরিমাণ। একটি কার্নো ইঞ্জিন তার সর্বোচ্চ তাপমাত্রা বা উচ্চ তাপমাত্রার তাপমাত্রা 900 কেলভিন, নিম্ন তাপমাত্রার তাপমাত্রা হচ্ছে 300 কেলভিন। তাপমাত্রার মধ্যে কার্যত ইঞ্জিনটি প্রতি চক্রে 0.25 সেকেন্ড সময় 1200 জুল কাজ করে। উচ্চ তাপমাত্রার ধারক থেকে শক্তি স্থানান্তরের ফলে এর কার্যকরী পদার্থের অর্থাৎ আদর্শ গ্যাসের এন্ট্রপি বৃদ্ধি বের করো। খেয়াল করো, তাপমাত্রার মধ্যে কার্যত ইঞ্জিনটি প্রতি চক্রে 0.257 সময়ে 1200 জুল কাজ করে। 0.257 সময় 1200 জুল কাজ করে। আচ্ছা, উচ্চ তাপমাত্রার ধারক থেকে শক্তি স্থানান্তরের ফলে এর কার্যকরী পদার্থের অর্থাৎ আদর্শ গ্যাসের এন্ট্রপি বৃদ্ধি করো। আদর্শ গ্যাসের এন্ট্রপি বৃদ্ধি করো, এন্ট্রপি বৃদ্ধি বের করো। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমাদের এন্ট্রপি বৃদ্ধি বের করো। আচ্ছা, তার মানে আমাদের এখানে কৃতকাজ দেয়া আছে, সময় এত কাজ করে, কৃতকাজ দেয়া আছে আমাদের। কৃতকাজ থেকে আমরা হচ্ছে যে উচ্চ তাপ আধারের তাপমাত্রা তাপশক্তি বের করতে পারি। আচ্ছা, আমরা এই ম্যাটটা দেখি। এখানে বলা হচ্ছে যে একটি কার্নো ইঞ্জিন তার সর্বোচ্চ বা উচ্চ তাপ আধারের তাপমাত্রা হচ্ছে 900 কেলভিন, নিম্ন তাপমাত্রা তাপমাত্রা হচ্ছে 300 কেলভিন। তো এখান থেকে প্রতি চক্রে, এই সময়টা আমাদের লাগবে না, এখানে প্রতি চক্রে হচ্ছে 1200 জুল কাজ করে। প্রতি চক্রে আমাদের সে 1200 জুল কাজ করতে পারে। উচ্চ তাপমাত্রার তাপ ধারক থেকে শক্তি স্থানান্তরের ফলে, উচ্চ তাপমাত্রার তাপ ধারক থেকে শক্তি স্থানান্তরের ফলে কার্যকরী পদার্থের এন্ট্রপি বের করো। তার মানে আমরা জানি যে কার্নো ইঞ্জিনের মধ্যে কি জিনিস থাকে। কার্নো ইঞ্জিনের মধ্যে আমাদের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে আমাদের এখানে একটা উচ্চ তাপ আধার, একটা হচ্ছে নিম্ন তাপ আধার বা তাপ ধারক। এটা হচ্ছে তাপ উচ্চ, এটা তাপ ধারক, মাঝখানে হচ্ছে আমাদের সিস্টেমটা থাকে, এখানে একটা পাটাতন থাকে, তাই না? এটা হচ্ছে আমাদের এখানে যেই তাপমাত্রাটা সে রিলিজ করবে সেটা হচ্ছে QH, মানে তাপমাত্রা যখন সিস্টেম নিবে, এটা হচ্ছে যে কিউ লো বা যেটা আমাদের তাপমাত্রা নিম্ন তাপমাত্রার তাপ আধার, আর এটা হচ্ছে পাটাতন বা তাপ নিরোধক স্থান। তো আমাদেরকে বলা হচ্ছে যে এই যে সে QH পরিমাণ তাপ দিচ্ছে, ভালো করে দেখো, উচ্চ তাপমাত্রার ধারক থেকে, মানে এখানে যে তাপমাত্রা সেটা তো আমরা জানি TH, উচ্চ তাপমাত্রা, এই ধারকটা থেকে কতটুকু
শক্তি স্থানান্তরের ফলে তার কার্যকরী পদার্থের এন্ট্রপি কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা বের করতে বলা হয়। তাহলে আগে আমাকে অবশ্যই কিউএইচ এর মানটা বের করতে হবে। দেন আমার কাছে এখানে কত আছে, টিএইচ কত তাপমাত্রায় সে কাজ করছে সেটা তো দেয়া আছে, তার মানে সেখান থেকে আমরা এন্ট্রপি বের করতে পারবো। তো সেই কিউএইচ বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা একটু খেয়াল করো। আমরা জানি যে ইটা ইজ ইকুয়ালস টু আমাদের কার্নো ইঞ্জিনের জন্য সেটা হচ্ছে T2/T1। আবার ইটা ইজ ইকুয়ালস টু আমরা এটাও লিখতে পারি, ইটা ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি হচ্ছে যে W/QH লিখতে পারি। তাহলে পুরোটাকে যদি আমরা লিখি তাহলে কি লেখা যাবে, কিউ মানে দুইটা যেহেতু ইকুয়াল আমরা দুইটাকে লিখতে পারি W/QH ইজ ইকুয়ালস টু 1 মাইনাস T2/T1। তাহলে এখন আমরা যদি দেখি দুইটার মধ্যে আমরা 100 দিতে পারি যেহেতু দুইটা আমাদের দক্ষতা। এখন আমাদের এই জায়গাতে হচ্ছে আমাদের W/Q যদি হয়, W এর মানটা হচ্ছে আমাদের 1200 জুল। খেয়াল করে দেখো W এর মান হচ্ছে আমাদের এখানে 1200 জুল। QH আমাদেরকে বের করতে হবে, উই হ্যাভ টু গেট দ্য QH বা দ্য হায়ার এনার্জি বা আমাদের উচ্চ তাপ ধারকের বা উচ্চ তাপমাত্রা ধারকের যে এনার্জিটা সেটা তাপ শক্তিটা। T2 হচ্ছে আমাদের এখানে 300 কেলভিন, T1 হচ্ছে আমাদের এখানে 900 কেলভিন ইজ ইকুয়ালস টু, এখান থেকে আবার আমরা যদি দেখি আমরা যে কাজটা করতে পারি যে 1 মাইনাস 300/900 1200/এটা, তার মানে আমাদের এখানে হচ্ছে যে QH এর মান হচ্ছে আমাদের 1800 জুল আসবে। QH এর মান হচ্ছে আমাদের 1800 জুল। তাহলে এই 1800 জুল এটা হচ্ছে আমাদের QH এর মান। এখন আমরা বের করতে হবে কি আমাদেরকে উচ্চ তাপাধারে কতটুকু আমাদের এন্ট্রপি বৃদ্ধি পায়। তাহলে উচ্চ তাপাধারে এন্ট্রপি বৃদ্ধি পাওয়ার যে ইকুয়েশনটা সেটা হচ্ছে DS ইজ ইকুয়ালস টু হচ্ছে dQ/T। এখানে যে ডিকিউটা মানে যে সে কি পরিমাণ তাপশক্তি দিচ্ছে সিস্টেমের মধ্যে, সে কি পরিমাণ তাপশক্তি দিচ্ছে সেটা হচ্ছে 1800 জুল। এই কিউএইচটা আলটিমেটলি আমাদের ডিকিউ, এখানে যে কিউএইচ এটাই আলটিমেটলি আমাদের ডিকিউ। তাহলে আমি এখানে কিউএইচ বা এখানে যে টি আছে টিটাকে আমি লিখতে পারি TH বা T1 যেটাই বলি। তো এখানে আমাদের কিউএইচ এর মান হচ্ছে আমাদের এখানে কত 1800 আর TH বা সর্বোচ্চ তাপমাত্রা যেটা সেটা হচ্ছে বা যেটা বেশি তাপমাত্রা সেটা হচ্ছে 2। তার মানে এখানে আলটিমেটলি আমাদের অ্যান্সার হচ্ছে 2 জুল পার কেলভিন। এটা হচ্ছে আমাদের এখানকার রেজাল্ট যে আমাদের সিস্টেমটার মধ্যে শুধুমাত্র উচ্চ তাপাধারের তাপ যে উৎস আছে সেই উৎস থেকে তাপ স্থানান্তর হওয়ার কারণে কতটুকু এন্ট্রপি বৃদ্ধি পায় সেটা রেজাল্ট হচ্ছে আমাদের এইটা। ওকে ফাইন, নেক্সট হচ্ছে আমাদের নেক্সট টপিক হচ্ছে মহাবিশ্বের তাপীয় মৃত্যু। এই জিনিসটা একটু বুঝো, মহাবিশ্বের তাপীয় মৃত্যু মানে কি। আমি জিনিসটাকে একটু খুব সুন্দর একটা গল্পের মাধ্যমে বলি, তাই জিনিসটাকে একটু একটা সিকোয়েন্সিয়াল মাধ্যমে বলি। সেটা হচ্ছে জাস্ট চিন্তা করে দেখো যে এই সিস্টেম এই পৃথিবীর মধ্যে আমরা ক্রমান্বয়ে শুনতে পাই কি যে সিস্টেম এই পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, কন্টিনিউয়াসলি পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তো তাপমাত্রা বৃদ্ধি পেলে কি হবে বলতো, তাপমাত্রা বৃদ্ধি পাওয়া মানে কি যে এই পৃথিবীর মধ্যে যতটুকু তাপশক্তি আছে সেই তাপশক্তিটা ক্রমান্বয়ে আমরা ব্যবহার করছি, ক্রমান্বয়ে জিনিসটা স্থানান্তরিত হতে হতে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় যাচ্ছে, নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় স্থানান্তরিত হচ্ছে। এই স্থানান্তরের কারণে কি হবে বলতো, এন্ট্রপি বৃদ্ধি পাবে। কি বৃদ্ধি পাবে? এন্ট্রপি। আর আমরা বলে এসেছি যে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় এন্ট্রপির পরিমাণ সর্বদাই বৃদ্ধি পায় অর্থাৎ ইনক্রিজ করে। তাহলে আমাদের মহাবিশ্বে অধিকাংশ প্রক্রিয়াই হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া কোথাও নেই। স্বতঃস্ফূর্তভাবেই আসলে একটা সিস্টেমের নিম্ন সর্বোচ্চ তাপমাত্রা থেকে বা বেশি তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় তাপশক্তির প্রবাহ হচ্ছে। এখন জাস্ট চিন্তা করে দেখো পৃথিবীর মধ্যে, এবার চিন্তা করতে পারো যে পৃথিবীর মধ্যে ধরো 1 লাখ উচ্চ তাপমাত্রার উৎস আছে আর ধরো সাপোজ 50,000 নিম্ন তাপমাত্রার উৎস আছে। এখন এই 1 লাখ উচ্চ তাপমাত্রার উৎস থেকে যদি 50,000 নিম্ন তাপমাত্রার উৎসে ক্রমান্বয়ে তাপশক্তির আদান প্রদান হতেই থাকে স্বতঃস্ফূর্তভাবে, তাহলে এন্ট্রপিটাও বৃদ্ধি পাবে, প্রক্রিয়াগুলো স্বতঃস্ফূর্ত, এন্ট্রপি বৃদ্ধি পাবে। তার মানে কি এই যে তাপের আদান প্রদান হচ্ছে হতে 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 একটা সময় কি হবে বলতো, পৃথিবীর প্রত্যেকটা তাপ উৎসেরই তাপমাত্রা সমান হয়ে যাবে, পৃথিবীর প্রত্যেকটা তাপ উৎসের তাপমাত্রা একদম ফিক্সড হয়ে যাবে। অর্থাৎ সেখানে আর ব্যবহার্য যে এনার্জি, আমি যে এনার্জি ইউজ করব উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রা যে এনার্জির ফ্লোটা আসবে সেই ফ্লোটাই আসতে পারবে না, বিকজ সব জায়গায় তাপমাত্রা সমান। তার মানে আমাদের এই জগতের মহাবিশ্বের তাপীয় মৃত্যু জিনিসটা কখন হবে, যখন মহাবিশ্বের প্রতিটা বস্তুর তাপমাত্রা সমান হয়ে যাবে, যখন মহাবিশ্বের প্রতিটা বস্তুর তাপমাত্রা সমান, যখন মহাবিশ্বের প্রতিটি বস্তুর
তাপমাত্রা সমান হবে। তাহলে মহাবিশ্বের প্রতিটি বস্তুর তাপমাত্রা যদি সমান হয়, জাস্ট থিঙ্ক অ্যাবাউট যে মহাবিশ্বের প্রতিটি বস্তুর তাপমাত্রা যদি সমান হয়, তাহলে সেক্ষেত্রে আলটিমেটলি আমাদের এখানে ব্যবহার্য কোনো এনার্জি থাকবে না বা ট্রান্সপোজেবল কোনো এনার্জি থাকবে না, বা এই যে যখন মহাবিশ্বের প্রতিটি বস্তুর তাপমাত্রা কি হবে বলো, সমান হবে, তখন আলটিমেটলি ব্যবহারযোগ্য শক্তি শূন্য হয়ে যাবে। ব্যবহারযোগ্য তাপ শক্তি শূন্য, ব্যবহারযোগ্য তাপ শক্তি শূন্য, ব্যবহার্য তাপ শক্তি শূন্য। তো ব্যবহার্য তাপ শক্তি যখন শূন্য হয়ে যাবে তখন অবশ্যই সেটা জগতের তাপীয় মৃত্যু বলে ঘোষণা হবে, বিকজ তখন জগতের একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কখনোই তাপের আদান প্রদান হবে না। আর আমরা জানি যে আমাদের মহাবিশ্বের আসলে প্রত্যেকটা প্রসেসই আসলে তাপ শক্তির উপরে ডিপেন্ড করে। আমাদের সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে, ঘুম থেকে যে সূর্যের আলো আসে, সূর্যের আলো থেকে আমাদের পদার্থগুলো বা আমাদের যে গাছ আছে, গাছরা কি করে, গাছগুলো হচ্ছে যে সূর্যের আলোগুলোকে গ্রহণ করে সেখান থেকে যে ফোটন পায়, সেই ফোটন থেকে তাদের ফটো ইলেকট্রিক বা ফটোলাইসিস বা যেই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হয় সেটা করে, ফটোসিনথেসিস সালোক সংশ্লেষণ করতে পারে। তো সালোক সংশ্লেষণের মাধ্যমে আমরা আসলে উদ্ভিদ থেকে খাবার পাই, উদ্ভিদ থেকে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পাই। তো তার মানে যখন সূর্য থেকে শক্তির আদান প্রদান আর হচ্ছে না, বা সূর্য যখন আমাদের পৃথিবীতে শক্তির কোনো প্রবাহ পাঠাবে না, তখন আমাদের এই গাছগুলো সেভাবে কাজ করতে পারবে না। আমাদের জগতের মধ্যে গাছ যদি মরে যায়, গাছ যদি তার প্রপার কাজগুলো বা ফাংশন করতে না পারে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া করতে না পারে, তাহলে জগতের মাঝে কোনো প্রাণীর বা পৃথিবীর মাঝে কোনো প্রাণীর অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীর মাঝে কোনো প্রাণীর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, কারণ মানুষ 3 সেকেন্ডের বেশি অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারে না। তো এই যে মহাবিশ্বের তাপে মৃত্যুটা কিভাবে হলো, যখন মহাবিশ্বের প্রতিটি বস্তুর তাপমাত্রা সমান হবে। কিভাবে সমান হবে? যদি ক্রমান্বয়ে এন্ট্রপি বৃদ্ধি পেতে থাকে, কারণ আমাদের প্রত্যেকটা প্রসেসই হচ্ছে কি হবে, প্রত্যেকটা প্রসেসই হচ্ছে ক্রমান্বয়ে স্বতঃস্ফূর্ত, প্রত্যেকটা প্রসেসে আমাদের এন্ট্রপি বৃদ্ধি পায়। আর এন্ট্রপি বাড়তে থাকা মানেই হচ্ছে যে আমাদের সিস্টেমটার মধ্যে এনার্জির আর কোনো ধরনের ব্যবহার্য এনার্জি পাওয়া যাবে না। সব জায়গায় যখন তাপমাত্রা সমান হয়ে যাবে তখন আর এন্ট্রপিও বাড়বে না, তখন তাপমাত্রার কোনো প্রবাহ হবে না, তাপশক্তির কোনো প্রবাহ হবে না। আর আলটিমেটলি আমরা সেটাকেই বলবো মহাবিশ্বের তাপীয় মৃত্যু, যেখানে আমাদের সর্বত্র তাপমাত্রা সমান। এটা হচ্ছে আমাদের আলটিমেটলি মহাবিশ্বের তাপীয় মৃত্যুর কনসেপ্টটা, যে যখন মহাবিশ্বের প্রতিটি বস্তুর তাপমাত্রা সমান হবে। আচ্ছা, এই জিনিসটা হবে কখন? মহাবিশ্বের মহাবিশ্বের প্রতিটি বস্তুর তাপমাত্রা সমান হবে কখন? ক্রমান্বয়ে এন্ট্রপি বৃদ্ধি পেতে পেতে, ক্রমান্বয়ে এন্ট্রপি বৃদ্ধি পাবে বলে, বা ক্রমান্বয়ে এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে বলে একটা সময় গিয়ে আসলেই আর আমাদের এন্ট্রপিও বাড়ার মতো কোনো এন্ট্রপি থাকবে না, আমাদের কোনো তাপমাত্রা থাকবে না। ক্রমান্বয়ে এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে বলে শক্তির আদান প্রদান একসময় বন্ধ হয়ে যাবে। জিনিসটা আবার একটু চিন্তা করতে পারো যে এন্ট্রপি মানে হচ্ছে বিশৃঙ্খলা। আমরা জানি এন্ট্রপি মানে হচ্ছে বিশৃঙ্খলা, ডিসঅর্ডারনেস। তাহলে ডিসঅর্ডারনেসটা যদি একদম হাইয়েস্ট লেভেলে চলে যায়, পিক স্যাচুরেশন লেভেল, মানে এই লেভেলের পরে আসলে আর বিশৃঙ্খলা হতেই পারে না। পুরো মহাবিশ্বের যত সিস্টেম আছে প্রত্যেকটা সিস্টেমের মধ্যেই তুমি যতই আর এন্ট্রপি বৃদ্ধি করো, এন্ট্রপি বৃদ্ধি পাবে না, সিস্টেমটার মধ্যে তাপশক্তি বাড়বে না। তাহলে এন্ট্রপি যদি না বাড়তে পারে মানে বিশৃঙ্খলাটাই যদি একদম টু দ্য পিক পয়েন্ট, টু দ্য স্যাচুরেশন লেভেল, সেখান থেকে আর উপরে যাইতে পারতেছে না, তাহলে এন্ট্রপি যদি না বাড়তে পারে তাহলে স্বতঃস্ফূর্ত কোনো প্রক্রিয়া হইতে পারবে না। আবার এন্ট্রপি যখন একদম পিক লেভেলে পৌঁছে গেছে, তার মানে কি সর্বত্র সে তাপের পরিমাণ সেম করে ফেলছে, তাপমাত্রার পরিমাণ সেম করে ফেলছে। এখন তাপমাত্রা যদি সেম হয়ে যায়, জাস্ট আমরা ফার্স্ট ক্লাসের কথা চিন্তা করি, প্রথম ক্লাসে বলেছিলাম যে দুইটা পদার্থ আমার এখানে বসে আছে, তাদের মাঝে তাপের আদান প্রদান হবে কি না সেটা ডিফাইন করে তাপমাত্রা। ধরে নিলাম যে একটার মাঝে তাপশক্তি বেশি, একটার মাঝে তাপশক্তি কম, অথচ দুইজনের তাপমাত্রাই সেম, তার মানে কিন্তু এই দুইজনের মাঝে কখনোই তাপের আদান প্রদান হবে না, বিকজ এই জিনিসটাকে ডিফাইন করা হয় বা ডিটারমিনেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে তাপমাত্রা। এখন যেহেতু জগতে তাপীয় মৃত্যু যখন হবে বা যখন মহাবিশ্ব একটা স্যাচুরেশন লেভেলে চলে যাবে, তখন প্রতিটি বস্তুর তাপমাত্রা সমান। তাহলে তাপমাত্রা যদি সমান হয়, আমি চিন্তা করলাম যে ধরো এই রুম, আমার তাপমাত্রা ধরো 25 ডিগ্রি সেন্টিগ্রেড, রুমের তাপমাত্রা ধরো 25 ডিগ্রি সেন্টিগ্রেড, অথচ আমার ভিতরের তাপশক্তি কিন্তু রুমের তাপশক্তি থেকে বেশি,
তারপরও আমি কিন্তু কোনো তাপশক্তির আদান প্রদান রুমের সাথে করতে পারবো না বা পরিবেশের সাথে করতে পারবো না। দ্যাটস ওয়াই পরিবেশ কোনো এনার্জি পাবে না, আবার আমার ভিতরেও পরিবেশ থেকে কোনো এনার্জি আসছে না, কোনো তাপশক্তি আসছে না। এর মাধ্যমে আসলে জগতে প্রতিটা প্রাণীরই আসলে জীবন ধারণ করা কঠিন হয়ে পড়বে। আর যেটা বললাম যে তখন আসলে আমাদের যে শক্তির রিসোর্সগুলো আছে, প্রধান রিসোর্স হচ্ছে সূর্য, সেই সূর্য থেকে আমরা তাপশক্তি পাবো না। সেই তাপশক্তি না পেলে আমাদের প্রত্যেকটা পদার্থের যে ফাংশন, আমাদের জীব থেকে শুরু করে জড়, উদ্ভিদ, প্রত্যেকটা পদার্থের ফাংশন, প্রত্যেকটা জিনিসের ফাংশনই আসলে তখন ম্যাল ফাংশনে পরিণত হবে বা সেটা কোনোভাবেই কাজ করতে পারবে না। আর সেই ক্ষেত্রে আমরা ওইটাকে বলবো বা ওই সিচুয়েশনটাকে আমরা বলবো মহাবিশ্বের তাপীয় মৃত্যু। অর্থাৎ তাপ শক্তি থাকবে বাট তাপের আদান প্রদান আমরা করতে পারবো না, কোনো কাজে ব্যবহার করতে পারবো না। এই হচ্ছে আমাদের পদার্থের তাপীয় মৃত্যু। তো এই হচ্ছে আমাদের তাপগতিবিদ্যা চ্যাপ্টারের আজকের বলা যায় তাপগতিবিদ্যার কনসেপ্টগুলো একদম শেষে আমরা চলে এসেছি, আমরা চ্যাপ্টারের শেষে চলে এসেছি। তো আমি যদি ওভারঅল একটু চ্যাপ্টার শেষে একটু রিভিউ দিতে চাই আমরা কি কি পড়েছি চ্যাপ্টারের মধ্যে। এই চ্যাপ্টারের মধ্যে আমরা ওভারঅল যদি দেখি, আমরা এই চ্যাপ্টারের মাঝে কিন্তু আসলে ওভারঅল আমাদের সিলেবাসে যতটুকু জিনিস ছিল, যতটুকু জিনিস আমাদের জানা দরকার ছিল, আমরা সবকিছুই পড়েছি। আমরা যদি দেখি আমাদের শুরু থেকে যদি আমরা নিয়ে আসি, শুরু থেকে আমরা এই যে তাপশক্তির প্রবাহ, তাপমাত্রা ধারণা, তাপগতিবিদ্যার 0তম সূত্র, তাপগতিবিদ্যার 1ম সূত্র, তাপগতিবিদ্যার 2য় সূত্র, এখানে সবকিছু আমরা পড়েছি, সবকিছু আমাদের পড়া হয়েছে। তাপগতিবিদ্যার সিস্টেম, তাপগতীয় সিস্টেমের মাঝে কিভাবে কাজ করা হয়, কাজের আদান প্রদান আমরা কিভাবে বের করব, কাজের মান কিভাবে বের করব, দেন হচ্ছে প্রত্যেকটা সিস্টেমের জন্য আলাদা আলাদা আমাদের কাজের মান, আলাদা আলাদা কাজের সূত্র, সেখান থেকে হচ্ছে আভ্যন্তরীণ শক্তির সূত্র, এগুলো সব আমরা বের করেছি। সিপির মাঝে সম্পর্ক বের করেছি, সিভি হচ্ছে আমাদের গামা, সেটা বের করেছি। সেখান থেকে হচ্ছে যে আমাদের তাপমাত্রার জন্য, রুদ্রতাপীয় প্রসেসের জন্য আমাদের যে সম্পর্কগুলো সেগুলো বের করেছি, গামায়ের মাঝে সম্পর্ক, তারপরে সিপির সাথে গামায়ের সম্পর্ক আমরা বের করেছি, তারপরে বিপরীত পাওয়ার গামা, এই সম্পর্কটা বের করেছি। ওভারঅল আমাদের যা যা ছিল, আমাদের লাস্টে তাপগতিবিদ্যার 2য় সূত্রের আঙ্গিকে তাপ ইঞ্জিন, তারপর হচ্ছে কার্নোর চক্র, রেফ্রিজারেশন চক্র, দেন হচ্ছে আমাদের সবার শেষে আমরা এন্ট্রপি পড়ে আসলে আমাদের এই চ্যাপ্টারটা আমরা শেষ করে ফেলেছি। সো আশা করা যায় তোমাদেরকে আমি এই পুরো চ্যাপ্টারের মধ্যে যতগুলো লেকচার ছিল, 4টা লেকচারের মাধ্যমে আসলে তোমাদের পুরো চ্যাপ্টারটার কনসেপ্ট যতটুকু বিল্ড আপ করার কথা আমি বিল্ড আপ করতে পেরেছি। লাস্টে আজকে যা পড়ালাম সেটা হচ্ছে এন্ট্রপি যদি ছোট্ট করে একটু বলি, এন্ট্রপির 2টা কেস হওয়া পসিবল। এক হচ্ছে যে স্থির তাপমাত্রা, একটা হচ্ছে যদি তাপমাত্রা চেঞ্জ হয়। এটা একটা সবসময় মাথায় রাখবা, যেই প্রসেসই হোক, যেই সিস্টেমই হোক, যাই হোক না কেন, 2টা কেসই পসিবল। একটা হচ্ছে যে হয়তো সিস্টেমটার মধ্যে তাপমাত্রা সেম থাকবে, হয়তো তাপমাত্রা চেঞ্জ হয়ে বস্তুটার মধ্যে তাপের প্রবাহ হবে। তো এই 2টা কেসের জন্য আমরা এন্ট্রপিকে আলাদা আলাদা চিন্তা করবো। একটা ক্ষেত্রে যখন তাপমাত্রা ফিক্স থাকবে তখন ডিরেক্টলি dQ/T, অর্থাৎ তাপশক্তির পরিবর্তন বাই তাপমাত্রা। বাট যখনই আমার তাপমাত্রাটা চেঞ্জ হবে, অর্থাৎ ইটস আ ভ্যারিয়েবল, এটার সাথে সাথে আমাদের তাপশক্তির পরিবর্তনটাও হচ্ছে, ইন দ্যাট কেস আমাদেরকে একটা লিমিটের মাঝখানে ইন্টিগ্রেশন করতে হবে। অর্থাৎ আমার আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মাঝখানে পুরো প্রসেসটার জন্য যেই এন্ট্রপির পরিবর্তন, সেটাকে আমি ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করতে পারবো অ্যাজ পার পুরো প্রসেসের মাঝখানে বা পুরো প্রসেসের মধ্যে আমার তাপমাত্রাটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। দ্যাটস ওয়াই এটা একটু সবাই মাথায় রাখবা। তো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের ওভারঅল ইনসাইট। আজকে এই পর্যন্তই থাকলো, দেখা হবে অন্য কোনো চ্যাপ্টারের অন্য কোনো ক্লাসে। হালকেনস্টাইনের এই প্ল্যাটফর্ম থেকে তোমাদের সাথে আবার হয়তো কোনো ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, পড়াশোনা নিয়ে থাকবে, পদার্থবিজ্ঞান নিয়ে থাকবে। সেই শুভকামনা নিয়ে আমি শেষ করছি। মোহাম্মদ শাহপরান। আসসালামু আলাইকুম।